আমার স্বামী কয়েকদিন ধরে রোজ সময় পেলেই জানালা খুলে নিচে পাশের বাড়ির উঠানের দিকে তাকিয়ে থাকে। প্রথম প্রথম আমি সেটাকে স্বাভাবিক ঘটনা বলে মনে করি, ব্যাপারটা খুব একটা আমলে নেইনি। কিন্তু সেটা যখন আমার চোখের সামনে ঘন ঘন হতে লাগলো, তখন আর নিজের কৌতূহল চেপে রাখতে পারলাম না। খুব জানার ইচ্ছে হতে লাগলো ঘটনাটা আসলে কি। আমার স্বামী মারুফ নিচে তাকিয়ে পাশের বাড়িতে কি এমন জিনিস অমন অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখে, তা জানতে স্বামীর বিরুদ্ধে আমি তলে তলে গোয়েন্দাগিরি শুরু করলাম। কখন সে জানালার কাছে গিয়ে দাঁড়ায় তাই লক্ষ্য করতে থাকলাম। ইচ্ছে আছে ঠিক তখনই গিয়ে তাকে জিজ্ঞেস করব, কি দেখো অমন করে। এরপর থেকে দুদিন ধরে সে অফিসের কাজে অনেক ব্যস্ত হয়ে পড়ল। তার জন্যই হয়তো জানালার কাছে যাওয়ার সময় পাচ্ছে না সে। আমি যে তাকে নজরে রাখছি তা কিন্তু মোটেও বুঝতে দিলাম না। সেও এই সম্বন্ধে কিছু আন্দাজ করতে পারল না। এ বাড়িটা তিনতলা, আর পাশের বাড়িটি হাফ বিল্ডিং, টিনের চৌচালা বিশিষ্ট ঘরবাড়ি। মাঝখানে মোটামুটি ভালোই বড়সড় একটা কাঁচা উঠান। সেখানে প্রায় আমি দেখতে পাই বিভিন্ন ঘরের ভাড়াটিয়ারা কাপড় চোপড় শুকাতে দেন। শীতের দিনে ভাড়াটিয়াদের বউ ঝিয়েরা ঘরের বাইরে এসে উঠানে রোদ পোহাতে বসে থাকে। তিনতলা থেকে তা ভালো করে দেখতে পাওয়া যায়। পাশের বাড়ি হলেও এ বাড়ি ও পাশের বাড়ির মধ্যে রাত আর দিন তফাৎ। ওখানে সব নিম্নবর্গের মানুষ বসবাস করে, আর এখানে সমাজের উঁচু শ্রেণীর মানুষ। যার পরনায় তাদেরও আমাদের সমাজ এক হলেও অঘোষিতভাবে তা আলাদা। দেখা হলে সাধারণ কৌশলাদি বিনিময়ের মাধ্যমেই, তা শুধু একটুখানি সৌহার্দ্যপূর্ণ। নয়তো এ বাড়ির সবাই পাশের বাড়ির মানুষদের এড়িয়ে চলতে বেশি পছন্দ করে। এ বাড়ির মানুষ ও বাড়িতে যায় না বললেই চলে। কিন্তু ও বাড়ির অনেক ভাড়াটিয়া ঠেকা বেঠেকায় এ বাড়িতে কালে ভদ্রে আসে। আর পাশের বাড়ির মালিক তিনি থাকেন ঢাকায়। তিনি অবশ্যই এ বাড়ির মালিকের অনাত্মীয় হলেও আত্মীয়ের অধিক অধিকার রাখেন। সপ্তাহখানেক পরে হঠাৎ করে একদিন আমার সামনে সুযোগ এসে গেল। মারুফকে দেখলাম জানালার কাছে দাঁড়িয়ে আছে। সে অবস্থায় তাকে দেখে কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কি গো, তুমি নিচের দিকে তাকিয়ে প্রতিদিন কি দেখো? আমার স্বামী স্বাভাবিকভাবেই বলে, কই কিছু না তো। আমি তার কথা বিশ্বাস করতে পারলাম না। পুরুষ মানুষের চোখ দুটি কিসের দিকে বেশি আকৃষ্ট হয় তা তো আর আমাকে কারো বলে দিতে হবে না। আমি তা ভালো করেই জানি। তাই স্বামীর সরল কথা আমি এত সহজে মেনে নিতে পারছি না। অবশ্য পাশের বাড়িতে অমন কেউ নেই যে আমাকে টেক্কা দিতে পারে। আর ওরা তো অনেক দিন ধরে সেখানে আছে। আগে তো কখনো এমন স্বভাব ছিল না আমার স্বামী। তবে হঠাৎ করে কি এমন দেখার জিনিস গজালো সেই বাড়িতে, তা আমাকে জানতেই হবে। মনে মনে ভাবলাম, নিশ্চয়ই নিচের সেই বাড়িতে দেখার মতো কিছু একটা অবশ্যই আছে। নইলে প্রতিদিন সে একই রুটিন মেনে চলছে কেন? সেদিন থেকে আমার স্বামী জানালার কাছে কম যায়। আমিও তাই সবসময় একটা চোখ সেদিকেই রাখি। কিন্তু এখন আর ওকে জানালার কাছে বেশি যেতে দেখি না। বুঝতে পারলাম বোকামি করে ফেলেছি। জিজ্ঞেস না করে পেছনে দাঁড়িয়ে উকি দিয়ে দেখলেই সব আমার কাছে পরিষ্কার হয়ে যেত। এখন আমার স্বামী নিশ্চয়ই সাবধান হয়ে গেছে। তাকে ধরা কি এখন আর আমার পক্ষে এত সহজ হবে? জানি সেই রকম কিছু হলে মোটেও সহজ হবে না। কিন্তু আমিও হাল ছাড়বার পাত্রী নই। বিয়ের পরে মা আমাকে পই পই করে বলে দিয়েছেন, শোন মা, পুরুষ মানুষ কে কখনো চোখের আড়াল করতে নেই। তবে দেখবি কই না কই গিয়ে একটা না একটা অঘটন ঘটিয়ে ছাড়বে। মায়ের কথাতে কিন্তু আমি কখনো ভুলি না। এই পুরুষ মানুষগুলো ছাড়া গরুর মতো সুযোগ পেলেই অন্যের খেতে গিয়ে মুখ দিয়ে বসবে, অন্যের ফসল নষ্ট করবে। তারপর গেরস্তের জরিপানা দিয়ে অপমান অপদস্থ হতে হবে। হে প্রতিপন্ন হয়েও গরুটাকে ঠিক মায়ের কারণে ঘরে নিয়ে আসতে বাধ্য হতে হবে। এমন ঘটনা হবার আগেই কিন্তু ভালো গেরস্তের সাবধানে থাকা ভালো। তাই আমিও ভালো গেরস্তের মতো সাবধানে থাকি। স্বামীকে যথাসম্ভব চোখের দৃষ্টিতে বেঁধে রাখার চেষ্টা করি। একদিন আমার স্বামীকে বললাম, টুকিটাকি কিছু জিনিসপত্র কেনার দরকার, চলো মার্কেটে যাই। আমার স্বামীর শরীর ভালো নয় বলে আমাকে একাই মার্কেটে যেতে হলো। তাই বাধ্য হয়ে তাকে ঘরে রেখে মার্কেটে গিয়ে এটা সেটা কিনে তাড়াতাড়ি ফিরে এসে দেখি ঘরের দরজা খোলা। আমিও আর ডাক না দিয়ে আস্তে আস্তে ঘরের ভিতর প্রবেশ করলাম। এদিক সেদিক খুঁজে তাকে সন্দেহ করা জায়গায় গিয়ে খুঁজে পেলাম। জানালার শিক ধরে পাশের বাড়ির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে সে। আজ আর আগের সেই ভুল করলাম না। চুপি সারে তার পেছনে গিয়ে নিচে উকি দিয়ে দেখলাম দুজন দুজনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আরে, পাশের বাড়ির উঠানের মাঝখানে দাঁড়িয়ে আছে
অনেক সুন্দরী একটা মহিলা, আর আমার স্বামী তার দিকেই অমনভাবে তাকিয়েছিল। মহিলাটিও নির্লজ্জ দৃষ্টিতে আমার স্বামীর দেখা তাকিয়েছিল। দৃশ্যটা দেখে হঠাৎ আমার মাথাটা চক্কর দিয়ে উঠল। মারুফের গায়ে পড়ে যাচ্ছিলাম প্রায়, কিন্তু জানালার শিক ধরে নিজেকে সামলে নিলাম। তাই দেখে মারুফ চমকে উঠে জিজ্ঞেস করে, তুমি কখন কোন সময় এলে? দরজা কে খুলে দিল? আমি বললাম, তুমি কোনো কথা বলবে না আমার সাথে। নিচে তাকিয়ে দেখলাম নিচের উঠানে এখনো নির্লজ্জের মতো দাঁড়িয়ে আছে সেই সুন্দরী মহিলা। তার চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট দেখতে পাচ্ছি আমি। ওদিকে তাকিয়ে চোখে জল ফেলে বললাম, ছি। জানি না তিনি শুনতে পেলেন কিনা, তবে আমার মুখও বলার ভাব দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন সেখানে তার প্রতি ঘৃণা ছাড়া আর কিছুই ছিল না। আমার স্বামী আমাকে অনেক বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু আমি তার কোনো কথা শুনতে রাজি হলাম না। সেদিন থেকে 1 সপ্তাহ ধরে দুইজন দুই বিছানায় থাকি। স্বামীর সব কাজ নীরবে করে যায়, কিন্তু কথা বলতে মন চায় না। ভাবি, আমার স্বামীর এমন স্বভাব, আমি কখনো স্বপ্নেও তা ভাবতে পারি না। আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি। সে মানুষটা মোটেও খারাপ নয়। হয়তো চোখের নেশায় পড়ে গিয়েছিল। এখন আর কতদিন ধরে জানালার ধারে কাছেও যায় না সে। হয়তো নিজের ভুল এখন সে বুঝতে পেরেছে। আর আমিও বা নিজের স্বামীকে শুধু শুধু একা দোষী ভাবছি কেন? ওই মহিলা যদি অমন রূপের থালা হাতে নিয়ে ঘোরেন, তবে সেই দিকে কোনো পুরুষের দৃষ্টি না পড়বে। ভাবলাম একদিন গিয়ে কয়েকটি কথা ওনাকে ভালো করে শুনিয়ে আসবো। বলবো, এভাবে পরপুরুষের দিকে তাকিয়ে না থেকে নিজের মানুষটার দিকে নজর দিক। যদি তাতেও তৃপ্তি না হয়, তবে ব্যবসা খুলে বসলেই তো হয়। তখন নিশ্চয়ই তার হুঁশ হবে। তবে যদি তার সম্মান বলে কিছু থেকে থাকে। আজ মনে মনে সিদ্ধান্ত নিলাম, স্বামীর সাথে ঝগড়া মিটিয়ে ফেলবো। তাই আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে গুছিয়ে নিলাম। মারুফ বসে বসে টিভি দেখছে। আমি তো তার সাথে কথা বলি না, তাই টিভিতে এটা সেটা দেখেই সে এখন সময় কাটায়। আর সকাল হলে তো অফিসে যাওয়ার ব্যস্ততা শুরু হয়ে যায়। নিজেকে আয়নার সামনে ভালো করে আরো একবার দেখে নিয়ে তারপর ড্রয়িং রুমের দিকে এগিয়ে গেলাম। ভাবছি চুপি সারে গিয়ে পেছন থেকে তাকে জড়িয়ে ধরে চমকে দেব। ড্রয়িং রুমে টিভি চলছে, কিন্তু মারুফ সেখানে নেই। সে জানালার কাছে গিয়ে দাঁড়িয়ে আছে। আমি তাকে সেখানেই পেছন থেকে জড়িয়ে ধরে বলতে চাই, চলো, ঝগড়া ঝামেলা আর নয়। কিন্তু হঠাৎই মারুফ পকেট থেকে কিছু একটা বের করে জানালা দিয়ে নিচে ছুড়ে দিল। আমি তৎক্ষণাৎ জিজ্ঞেস করলাম, তুমি কি ছুড়ে দিলে? চিঠি, মানে প্রেমপত্র। মারুফ আমার দিকে তাকিয়ে বলে, কিছু না। তবে সাইমা, তোমার মাথাটা শীঘ্রই নষ্ট হতে চলেছে। বাজে চিন্তা বাদ দাও। আমি তার কথা বিশ্বাস না করে কাছে গিয়ে নিচে তাকিয়ে কাউকে দেখতে পেলাম না। ভাবলাম আমার চোখের ভুল হবে হয়তো। মারুফকে জড়িয়ে ধরে বললাম, আমি ঠিক করেছি, আজ থেকে তোমার সাথে আর ঝগড়া করব না। তুমিও আমার মনে কষ্ট লাগে এমন কাজ করো না প্লিজ। মারুফ হেসে বলে, ঠিক সিদ্ধান্ত নিয়েছ। আমি কখনোই এমন কাজ করব না, কখনো না, যাতে তুমি কষ্ট পাও। সেদিন আমরা অনেক সুখে রাত্রি যাপন করলাম, কিন্তু পরদিন জানালার কাছে একটা 500 টাকার নোট পড়ে আছে দেখে তুলে নিলাম। বুঝতে পারলাম কালকে মারুফ জানালা দিয়ে তবে টাকা ছুঁড়ে মেরেছে। তাড়াহুড়ো করে এটা হয়তো পড়ে গিয়েছিল। টাকাটা তুলে নিয়ে রেখে দিলাম। রাতে বাসায় ফিরে এলে 500 টাকার নোটটি মারুফের হাতে দিয়ে বললাম, সকালে পেলাম, জানালার কাছে পড়েছিল। মারুফ বলল, তুমি পেয়েছো, তোমার কাছেই রেখে দাও। আমি টাকাটা ওর হাতে তুলে দিয়ে বললাম, আমার এ মাসের হাত খরচের টাকা প্রায় সবই জমা হয়ে আছে। মারুফ আর কিছু না বলে টাকা পকেটে ঢুকিয়ে নেয়। মাসখানেক ভালোই কাটলো আমাদের, কিন্তু হঠাৎই সবকিছু যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ল। আমি শুধু দেখে কষ্টই পেলাম, কিছু করতে পারলাম না। প্রতিদিনের মতো ঘরের টুকিটাকি জিনিসপত্র গোছাতে গোছাতে হঠাৎ সেই জানালার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। নিচের দিকে চোখের দৃষ্টিটা না চাইতেও চলে গেল। এমন দৃশ্য নিজের চোখে দেখতে হবে তা কল্পনাও করতে পারিনি আমি। আমার স্বামী সেই মহিলার ঘরে প্রবেশ করছে। কেউ দেখার আগেই আমি জানালা থেকে মুখটা সরিয়ে নিলাম। আজকে এই দৃশ্য দেখতে পেয়েও আমার মাথা চক্কর দিয়ে উঠল না, কারণ প্রচণ্ড ঘৃণাই সৃষ্টি হয়েছে আমার হৃদয়ে। এই সংসারে আমি আর থাকতে চাই না। খুব স্বাভাবিকভাবেই নিচে নেমে এলাম। তারপর পাশের বাড়ির ভেতরে প্রবেশ করে সেই ঘরের সামনে এসে দাঁড়ালাম। নিজেকে একটু সামলে নিয়ে দরজা ধাক্কা দিলাম। দরজাটা খোলাই ছিল। দেখতে পেলাম
আমার স্বামী কতগুলো টাকা সেই মহিলার হাতে দিয়ে বলছে, আমি তোকে এখন ভালোবাসি রে। কথাটা শেষ করার আগেই আমি ঘৃণা মিশ্রিত কণ্ঠে চিৎকার করে বলে উঠলাম, এই তবে তোমার আসল চেহারা? ছি! নিজের উপর আজ আমার বড্ড বেশি ঘৃণা হচ্ছে। এই বলে যে তোমার ঘরের মানুষ আমি। ছি মারুফ, ছি! সেই সুন্দরী পাপিষ্ঠা মহিলাকে উদ্দেশ্য করে বললাম, আর এই যে আপনাকে কি বলবো, আপনি তো এখানে এসে ভালোই ব্যবসা শুরু করেছেন। করেন, যতদিন এই রূপ যৌবন থাকে আপনার, যা রূপ আপনার, তাতে অবশ্য পুরুষ পটাতে আপনার খুব একটা কষ্ট করতে হবে না। তবে এই রূপ লাবণ্যে আকৃষ্ট হয়ে যারা আপনার কাছে আসবে, তারাও একদিন ধ্বংস হবে, আর আপনিও একদিন ধ্বংস হয়ে যাবেন। জানেন, অনেক করুণ পরিণত হবে আপনার। না জানি কত মানুষের ঘর আপনার দ্বারা ভেঙে গেছে, কত মেয়ের চোখের জল মুছতে হয়েছে আপনার জন্য। আমি তা জানি না, কিন্তু আমার চোখের এই অশ্রুবিন্দু আপনার জন্য অভিশাপ বয়ে আনবে নিশ্চিত জানবে। আপনিও একদিন আমার মতোই কাঁদবেন, কেঁদে কেঁদে অসহায়ের মতো রাস্তায় রাস্তায় ভিক্ষা করে বেড়াবেন। কিন্তু কেউ সেদিন আপনার দিকে সহানুভূতির দৃষ্টিতে তাকাবে না পর্যন্ত। এতটুকু সাহায্য আপনি তখন কারো কাছ থেকে পাবেন না। আমি নিজের মুখে আপনাকে এই অভিশাপ দিয়ে গেলাম, কথাটা মনে রাখবেন। আমার হৃদয় বলছে একদিন এটাই চরম বাস্তবতায় পরিণত হবে। কথা বলতে বলতে আমার চোখের জল নাকের জল এক হয়ে গেল। মারুফ বলল, প্লিজ সাইমা, তুমি দয়া করে চুপ করো। তুমি যা ভাবছো সত্যি তেমন কিছু না, আর তা হতেই পারে না, যা সম্ভব নয়। তুমি কিন্তু তাই ভেবে যাচ্ছ। আমি চোখের জল নাকের না মুছে জিজ্ঞেস করলাম, তবে কি মারুফ? তুমি নিশ্চয়ই এটা সেটা বলে এখন আমাকে বোকা বানাতে চেষ্টা করবে, কিন্তু সেটা যদি ভেবে থাকো তবে ভুল ভাবছো। আমি ততটা সহজ সরল বোকা মেয়ে নই মারুফ, যে এখন ৭-৫ বোঝালেই আমি বুঝে যাব। মারুফ, তুমি কি কখনো শুনেছ চোর ধরা পড়ে গেলেও সত্যি কথা বলে? বললাম, তা কখনো বলে না মারুফ। তোমরাও নিজেদের নির্দোষ প্রমাণ করতে এখন হাজারটা মিথ্যে কথা বলে যাবে, তা আমি ভালো করেই জানি। আর যদি আমাকে বোঝাতে চেষ্টা করো, তবুও তাতে কোনো কাজ হবে না মারুফ। মহিলাটি আমার কথা বলা দেখে অশ্রুসিক্ত নয়নে অবাক হয়ে আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। আমি আবারও তার দিকে তাকিয়ে আমার মনে জমে থাকা ঘৃণার বিষ বাষ্প তার দিকে ছুড়ে দিলাম। চোখের জল মুছে বললাম, অপরকে কাঁদিয়ে প্রাণ ভরে ইচ্ছে মতো আনন্দ ফুর্তি করে নিন। একদিন এমন দিন আসবে আপনার জীবনে, এই আনন্দ ফুর্তির রেশ মাত্রও থাকবে না। দেহ মনের শান্তি আপনার হাওয়ায় মিলিয়ে যাবে। তখন এই আনন্দ ফুর্তির কথা ভেবে কেঁদে কেঁদে অসহায়ের মতো বুক ভাসাবেন। তখন একটুখানি সহানুভূতির জন্য আপনি পাগলের মতো ছুটবেন, কিন্তু বিচার তখন আপনার শুরু হয়ে যাবে। শান্তি কি জিনিস খুঁজে পাবেন না, চারিদিকে শুধু শাস্তি আর শাস্তি দেখতে পাবেন। দেহ মনে প্রচন্ড যন্ত্রণায় আপনি জ্বলে পড়ে নিঃশেষ হয়ে যাবেন। তখন রাস্তায় রাস্তায় অলিতে গলিতে ঘুরে বেড়াবেন, শুধু মানুষের ঘৃণা আর ঘৃণা। ছি! শত ধিক্কার জানায় আপনার এমন জীবনের প্রতি। আমার কথা শুনে মহিলাটি নীরবে চোখের জল তার শাড়ির আঁচলের কোণে মুছে চলেছেন। আমার কথাগুলো হজম করতে না পেরে তিনি অবশেষে বললেন, হয়তো তোমার কথাই ঠিক হবে ভাই। যে আপনজনের মনে কষ্ট দেয়, তার কপালে তো এমন দুঃখ দুর্দশায় হওয়ার কথা। দেখো, তোমার কাছেই কতটা অপমান আমাকে সইতে হলো। আমার জীবনে এর চেয়ে দুঃখ দুর্দশা আর কি হতে পারে? আমি জানি আমার কপালে এমন কিছুই ঘটবে। যে মানুষ জীবনের শুরুতে ভুল করে, তার পৃথিবীতে এর চেয়ে বেশি ভালো কিছু আশা করা অন্যায়। তুমি আমাকে যা বলার বলে যাও, কিন্তু তোমার স্বামীটিকে কিছু বলো না। ওর কোনো দোষ নেই। আমি ওনার এমন ন্যাকামি দেখে আরো জ্বলে উঠে বললাম, কেন? ওর উপর থেকে মায়া বসে গেছে আপনার, তাই কি? আপনাদের মতো জঘন্য পাপিষ্ঠাদের গায়ে এমন সামান্য কথাও তাহলে দাগ কাটে? ছি! আপনারও আমার স্বামীর প্রতি রীতিমতো আমার ঘেন্না হচ্ছে। নিজের ক্ষোভ প্রকাশ করতে থু শব্দ করে মেঝেতে থুতো ছিটিয়ে দিলাম। প্রচন্ড ক্রোধের সারে বললাম, ছি! আপনার চাইতে বাজারের মেয়ে মানুষও অনেক ভালো। তারা অন্তত ভদ্রপাড়ায় এসে অভদ্রতা করে না, কারো স্বামীকে রূপের প্রলোভন দেখিয়ে সংসার ভাঙবার চেষ্টা করে না। নারী নামের কলঙ্কিনী আপনি। কথাগুলো বলে আমার মাথায় ঝিমঝিম করতে লাগলো। চোখে রীতিমতো ঝাপসা দেখতে শুরু করেছি। হাঁপিয়ে উঠেছি। শরীর রীতিমতো অস্থির অস্থির লাগছে। আর নিজেকে সামলে উঠতে পারছিলাম না। এমন সময় আমার চোখের সামনে এক অবিশ্বাস্য ব্যাপার ঘটে গেল।
মারুফ আমার কথাগুলো শুনে প্রচণ্ড রাগান্বিত হয়ে গেল। ও চেঁচিয়ে উঠে বলল, তুমি কাকে কি বলছো? তুমি জানো তিনি কে? মারুফের এমন অগ্নিমূর্তি আমি এর আগে আর কখনো দেখিনি। সে রীতিমতো ভয়ানকভাবে তেড়ে আসছিল আমাকে মারার জন্য। নিজের হাতটা উঁচিয়ে আমার দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে এগিয়ে আসছিল সে। কিন্তু মহিলাটি মারুফকে থামিয়ে দিল। বলল, তুমি উত্তেজিত হইও না মারুফ। তুমি কি পাগল হলে নাকি? উনি তোমার স্ত্রী, তাই সন্দেহ করে তার মাথা নষ্ট হয়ে গেছে। তাই বলে কি তুমিও মাথা নষ্ট করবা নাকি? খেয়াল করলাম আমার স্বামী ওই মহিলার এই সামান্য কথাতে একেবারে শান্ত ভদ্র হয়ে গেল। মনে মনে ভাবলাম, এই কয়েকদিনেই তোমাদের এত গভীর ভালোবাসা! হে পাপিষ্ঠা নারী, আজ তোমারই ঝড় ঝঙ্কার বেঁচে উঠো। সত্যি যদি আমি পতিব্রতা স্ত্রী হয়ে থাকি, তবে একদিন নিশ্চয়ই মারুফ আমার মতো নারীর জন্যই আফসোস করবে, যে অন্য কোনো পুরুষ নয়, শুধু স্বামীকে মন প্রাণ উজাড় করে ভালোবাসে। তাই তো আজ এত আঘাত আমার হৃদয়ে এসে লাগলো। হে কলঙ্কিনী প্রদভষ্ট নারী, এই ক্ষণিকের আনন্দ ফুর্তিটা না হয় তোমার কাছেই রইল। আমি আজ এখান থেকে সবকিছু ত্যাগ করলাম। আমি ওদেরকে আর কিছু না বলে চলে এলাম। আসার সময় দরজার উপরে জোরে ধাক্কা দিয়ে মনের আগুন কিছুটা মিটাতে চাইলাম। আমার মনে হচ্ছিল সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিতে পারলেই হয়তো আমার হৃদয়ে কিছুটা প্রশান্তি মিলত। মারুফ তৎক্ষণাৎ আমার পিছু পিছু ডাকতে ডাকতে চলে আসতে লাগলো। আমার সামনে দাঁড়িয়ে বলল, তুমি আমার একটা কথা শোনো। আমি তোমাকে সব কথা বুঝিয়ে বলছি সাইমা, প্লিজ। শুধু শুধু ভুল বুঝে দূরে সরে যেও না। আমি মারুফের কোনো কথাই শুনতে রাজি হলাম না। ওর আগে দৌড়ে এসে বাড়ির ভেতরে প্রবেশ করে কেচি গেট লাগিয়ে তালা বন্ধ করে দিলাম। সে আমার এমন আচরণ দেখে কিছুটা গম্ভীর কণ্ঠে বলে, এটা কিন্তু বেশি বাড়াবাড়ি রকমের হয়ে যাচ্ছে। আমি কি সারা রাত বাড়ির বাইরে থাকবো নাকি? আমি শুধু বললাম, আপাতত আমি যতক্ষণ এই বাড়িতে আছি ততক্ষণ। মারুফ রাগান্বিত হয়ে একটা আট টুকরো ইটের ওপর লাথি মেরে বলে, তুমি কিন্তু আমার সাথে এমন করতে পারো না সাইমা। একদিন নিশ্চয়ই তুমি নিজের এমন আচরণের কারণে লজ্জিত হবে। আমি একটা পা সিঁড়িতে রেখে দাঁড়িয়ে পিছন ফিরে বললাম, তোমার কি মনে হয় সেই অপেক্ষায় আমি তোমার কাছে বসে থাকবো? মারুফ এবার নিরুত্তাপ কণ্ঠে জিজ্ঞেস করলো, তুমি কি করতে চাও? আমি ঘৃণা মিশ্রিত কণ্ঠে জবাব দিলাম, তা সময় হলে জানতে পারবে। ঘরের ভেতর প্রবেশ না করে খেয়ে বাতি নিভিয়ে দিলাম। তারপর নিজের বিধ্বস্ত দেহমন বিছানার উপরে কোনো রকমে ছেড়ে দিলাম। আমার কাছে সবকিছুই আজ অর্থহীন হয়ে গেছে। বাঁচতে চাইছে না আমার এই অস্থির যন্ত্রণা কাতর হৃদয়। মারুফ যেভাবেই হোক কেচি গেট খুলে বাড়িতে প্রবেশ করে দরজায় টোকা দিতে লাগলো। ওর আত্মসম্মানবোধ অনেক বেশি, তাই দরজাটা জোরে ধাক্কা দিচ্ছে না। যদি পাশের ফ্ল্যাটের কেউ ব্যাপারটা বুঝে যায়। দরজা খুলে দেবার জন্য আমাকে অনেক অনুরোধ করলো, কিন্তু আমি বিছানার উপরে স্থবির হয়ে পড়ে রইলাম। অনেকক্ষণ পরে বুঝতে পারলাম সে চলে গেছে। মনের কাছে জিজ্ঞেস করে জবাব পেলাম, বোধহয় সেখানে হয়তো ফিরে গেছে সে। চোখের জলে সারা রাত বালিশ ভিজে গেল। এত কিছুর পরেও একটু চোখ লেগে এসেছিল আমার। হঠাৎ চোখ মেলে দেখলাম ভোর হয়ে গেছে। হতাশাগ্রস্ত মনে দুর্বল শরীরটাকে কোনো রকমে টেনে তুললাম বিছানা থেকে। তারপর একে একে আমার প্রয়োজনীয় কিছু জিনিস ব্যাগের মধ্যে ভরে ওটা বন্ধ করে দিলাম। তারপর ঘরের চারপাশে অসহায় দৃষ্টিতে তাকিয়ে দেখলাম একবার। হঠাৎ মনের মধ্যে একটা প্রশ্ন খোঁচা দিয়ে ওঠে, নিজের অজান্তেই কোনো ভুল করছি না তো আমি? যা করছি সেটাই কি একমাত্র সমাধানের রাস্তা? সবকিছু জোর করে মন থেকে ঝেড়ে ফেলা ভাবলাম, চোখের দেখা কি মিথ্যা? তা কখনো হতে পারে না। আমি সঠিক পথে এগিয়ে যাচ্ছি। আর যাই হোক, এমন মানুষের সাথে আমি অন্তত একসাথে নিচে থাকতে পারবো না। চাবিটা পাশের ফ্ল্যাটের ভাবির কাছে বুঝিয়ে দিয়ে চলে আসছিলাম। তিনি জিজ্ঞেস করলেন, আপনাদের কারলাতে কি হয়েছিল? ভাইকে দেখলাম অনেক ডাকাডাকি করে নিরাশ হয়ে কাজের ছেলের সাথে সিঁড়ি ঘরে শুতে গেল। আমি একটুখানি হেসে জবাব দিলাম, ওই হালকা একটু মন মালিন্য, এছাড়া আর কিছু নয়। ভাবি আমার দিকে তাকিয়ে বলে, কিন্তু আপনার ভাবসাব দেখে তো মনে হচ্ছে অনেক কিছু। বললাম, চাবিটা ওকে দিয়ে দিবেন। ভাবি পিছনে দিকে জিজ্ঞেস করে, কিন্তু আপনার না গেলে কি নয়? আমি ওনার দিকে একটুখানি ফিরে তাকিয়ে নিচে নেমে এলাম। সিঁড়ির শেষ প্রান্তে এসে দেখলাম সিঁড়ি ঘরের দুয়ারে মারুফের একটা জুতো পড়ে আছে। সেটা দেওয়ালের সাথে দাঁড় করিয়ে গেট খুলে বাড়ি থেকে বেরিয়ে এলাম। পাশের বাড়ির সামনে দিয়ে
যাবার সময় মনে হলো আরো কয়েকটি কথা ওই মহিলাকে শোনানো উচিত। তাই তার ঘরের সামনে এসে হাজির হলাম। দরজায় টোকা দিলাম। হঠাৎ করে খেয়াল করলাম দরজায় তালা ঝুলছে। অপর একজন মহিলা আমাকে বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, এই মহিলা কাল গভীর রাতে তার কিছু জিনিসপত্র নিয়ে পালাই গেছে। আমি সকালে উঠে তারে দেখতে পাই নাই। দরজার ফুটো দিয়ে ঘরের ভিতর চায়া দেখি ঘরের ভিতর কোনো মানুষ নাই। সব জিনিসপত্র নিয়ে উধাও। অবশ্য তার জিনিসপত্র তেমন কিছুই আসিল না। জিজ্ঞেস করলাম, কোথায় গেছে বলতে পারবেন? মহিলাটি আমার দিকে তাকিয়ে বলে, কেমনে কমুকন? আমি বুঝতে পারলাম না। সেই মহিলা রাত গভীরে পালিয়ে যাওয়াতে আমি ভীষণ অবাক হলাম। তার এমন হঠাৎ চলে যাওয়ার কি কারণ থাকতে পারে? আমি অনেক চেষ্টা করে সেটা বুঝতে পারলাম না। সে থাকলেই কি আর চলে গেলেই বাকি? আমি তো আমার সিদ্ধান্ত নিয়েই নিয়েছি। তার চলে যাওয়া আর না যাওয়াতে আমার সিদ্ধান্ত তো আর পাল্টে যাবে না। তিনি চলে গিয়ে কি আমাকে বোঝাতে চেয়েছেন? আমাকে তিনি কি বোঝাতে চাইলেন? মারুফকে মুক্তি দিয়ে আমার কাছে ফিরিয়ে দিলেন। তার তো কোনো অধিকার ছিল না মারুফের ওপর। যে তিনি সেই অধিকার ছেড়ে দিয়ে গেলে আমি খুশি হব। তিনি সবার অজান্তে পালিয়ে গিয়ে আমার অধিকার আরো পোক্ত করে দিয়ে গেলেন। ব্যাপারটা আমার কাছে যেমন হাস্যকর মনে হলো, তেমনি ব্যাপারটা আমার কাছে কেমন রহস্যময় বলেও মনে হচ্ছে। যাই হোক, ভাবলাম তাতে আমার কি? আমি তো যা দেখার বাকি ছিল তা দেখে নিয়েছি। যা বোঝার ছিল বুঝে নিয়েছি। যা সিদ্ধান্ত নেওয়ার ছিল তা নিয়ে নিয়েছি। এখন আর অত শত ভেবে আমার কোনো কাজ নেই। আমি চলেছি আপন গন্তব্যে। মেয়েদের শেষ ঠিকানা যাকে বলে বাবার বাড়ি। পৃথিবীতে সাধারণত মেয়েদের আদি ও শেষ ঠিকানা হচ্ছে বাপের বাড়ি। যে যাই বলুক না কেন, এটাই চরম বাস্তব সত্য। পৃথিবীর কোথাও কোনো জায়গা না হলেও বাপের ভিটায় তার অধিকার অটুট থাকে। গলির রাস্তা দিয়ে হাঁটার সময় আমার মনের কোথাও যেন সেই মহিলার জন্য একটা অনুশোচনা কাজ করতে শুরু করেছে। হয়তো তিনি এভাবে পালিয়ে গিয়ে যে ত্যাগ স্বীকার করে গেছেন, এমনটা তার জন্যই হচ্ছে। তাকে অনেক নির্মমভাবে কটু কথা শুনিয়েছি আমি। এখন মনে হচ্ছে এত কথা আমার বলা উচিত হয়নি। তিনিও হয়তো কোনো না কোনোভাবে পরিস্থিতির শিকার হয়ে এই লাইনে এসেছেন। তার কি দোষ? তার ব্যবসায় তো এটা। তিনি সবার অজান্তে পালিয়ে গিয়ে কি আমাকে এটাই বোঝাতে চাইলেন যে তিনিও একজন নারীর সংসার বাঁচাতে এইটুকু ত্যাগ স্বীকার করতে কুণ্ঠাবোধ করেন না? কিন্তু তাতেই কি লাভ? আমি যে মানুষটাকে নিয়ে সুখের ঘর বাঁধবো বলে স্বপ্ন দেখেছি, সেই মানুষটার দেহ মন দুটোই তো নষ্ট হয়ে গেছে। সেই নষ্ট মানুষ নিয়ে আমি সুখের সংসার কেমন করে বাঁধবো? সেই মহিলা হয়তো আমার কথা শুনে চলে গেছে, কিন্তু এমন আরো কত নারী এই সমাজে ঘুরে বেড়াচ্ছে। তাদের সবাইকে কি আমি কথা শোনাতে পারবো? পারবো না। মারুফ হয়তো তাদের মধ্যে থেকে আবারও একজনকে বেছে নেবে। কারো স্বভাব কি সহজে পাল্টে? আপাত দৃষ্টিতে দেখলে পাল্টে না। যদিও পাল্টে তবে সেটাও কদাচিৎ। মূল কথা হচ্ছে মানুষের স্বভাব সহজে পাল্টে না। মারুফ সারা জীবন হয়তো এমনই নারী লোভী হয়ে থাকবে, সেটা প্রকাশ্যে অথবা অতি গোপনে। এসব ভাবতে ভাবতে যখন প্রায় গলির মোড়ে এসে পৌঁছেছি, ঠিক এমন সময় দূর থেকে মারুফের ডাক শুনতে পেয়ে পেছনে ফিরে তাকিয়ে দেখি সে খালি পায়ে দ্রুত আমার কাছে ছুটে আসছে। ঠিক এমন সময় ওই বাড়ির আরেকটা মহিলা তার চলার পথ রোধ করে আমার সামনে এসে দাঁড়ালো। আমিও এই সুযোগে একটা বাড়ির দেওয়ালের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে সেদিকে দৃষ্টি রাখলাম। মহিলাটি মারুফের হাতে একটা চিঠি ধরিয়ে দিয়ে বাড়ির ভিতরে চলে গেল। মারুফ চিঠিটা হাতে নিয়ে সামনের দিকে তাকিয়ে আমাকে খুঁজতে চেষ্টা করলো, কিন্তু ততক্ষণে আমি দেওয়ালের আড়ালে লুকিয়ে পড়েছি। সে কোথাও আমাকে দেখতে না পেয়ে চিঠিটা পকেটে ঢুকিয়ে আবার দৌড়ে এদিকে আসতে লাগলো। চিঠিটা দিতে দেখে নিজের অজান্তেই কেঁপে উঠল আমার শরীরটা। কি ভয়ঙ্কর মহিলা তিনি! আমাকে বোঝাতে চাইলেন তিনি চলে গেছেন, অথচ মারুফের জন্য ঠিকানাটা ঠিক লিখে রেখে গেছে। নয়তো ওই চিঠি কিসের জন্য রেখে গেছেন? বিদায়ের বিরহ গাথা। একটু আগেও যার জন্য অনুশোচনা হচ্ছিল, এখন সেই তার প্রতি আমার মনের কোণে জমা ঘৃণা আর বিষেধের পরিমাণটা দ্বিগুণ আকার ধারণ করলো। নিজের অজান্তেই মুখ দিয়ে বের হয়ে এলোছি, কলঙ্কিনী পথভ্রষ্ট নারী। খারাপ মানুষের স্বভাব কি আর পাল্টে? আমার সামনে দিয়ে মারুফ দৌড়ে চলে গেল মোড়ের দিকে। কতক্ষণ পরে চোখে মুখে একরাশ হতাশা নিয়ে ফিরে এলো সে। গোলের মুখে অসহায়ের মতো দাঁড়িয়ে কি যেন একটু ভাবলো।
তারপর সে দিকভ্রান্তের মতো এলোমেলো পা ফেলে বাড়ির দিকে ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো। হঠাৎ একটু থেমে পড়ে সে। আমি তা দেখে চমকে উঠলাম, কারণ আমার থেকে মাত্র কয়েক গজ দূরে দাঁড়িয়ে আছে মারুফ। আমি দেওয়ালের পাশে আর মারুফ ওপাশে। ভাবলাম কিছু টের পেয়ে গেল নাকি, কিন্তু যা ভেবেছি তা নয়। সে পকেট থেকে চিঠিটা বের করে দুহাতে চোখের সামনে মেলে ধরে পড়তে পড়তে আবার বাড়ির দিকে এগিয়ে যেতে লাগলো। ভাবছি আজ আমরা দুজনে এত কাছে থেকেও কত দূরে চলে গেছি একে অপরের থেকে। মাত্র একটা রাতের ব্যবধানে আমাদের দুজনের সুখের সংসারটা কি ভয়ঙ্কর ভাবে না এলোমেলো হয়ে গেছে, যার কোনোদিনই ঠিক হবার নয়। মারুফ বাড়ির ভেতরে প্রবেশ করতে আমি বেরিয়ে এসে দ্রুত গলির মোড়ে পৌঁছে গেলাম। একটু সময় দাঁড়িয়ে থেকে একটা ট্যাক্সি ভাড়া করে ফেললাম। ট্যাক্সি ড্রাইভারকে বললাম মহাখালী বাস টার্মিনালে নিয়ে যেতে। মহাখালী বাস টার্মিনালে এসে ট্যাক্সির ভাড়া মিটিয়ে দিয়ে একটা বাসে উঠে বসলাম। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় আমার বাপের বাড়ি। সেখানে আপাতত আমি আমার গন্তব্যস্থল স্থির করেছি, তারপর দেখা যাবে কি করা যায়। বাস অটোরিকশার পরে কিছুটা কাঁচা পথ পায়ে হেঁটে দুপুরের একটু আগে বাপের বাড়ি এসে পৌঁছলাম। আমার এমন বেশভূষায় এমনভাবে হঠাৎ করে একা বাপের বাড়ি চলে আসাতে সবাই যেন মনে মনে কেমন চমকে উঠেছে। মুখে কেউ কিছু না বললেও তাদের কুঁচকানো কপাল ও চোখের অবাক দৃষ্টিতে আমি সবই আন্দাজ করতে পারলাম। ওরাও মুখ ফুটে কিছু জিজ্ঞেস করলো না। আমিও নিজে থেকে সত্যি ঘটনা আগেই প্রকাশ করতে গেলাম না। মা শুধু জিজ্ঞেস করলেন, কি রে সাইমা, জামাই বাবাজি এলো না? তুই একা এতটা পথ কি করে? আমি বিরক্তি মাখা কণ্ঠে বললাম, মা, আমি এসেছি তাতেও তোমরা খুশি হওনি বলে মনে হচ্ছে। তাই যদি হয় তবে আমি আবার চলে যাচ্ছি। মা আমার মুখের এমন কথা শুনে বললেন, রেগে যাচ্ছিস কেন? আমি তো রেগে যাওয়ার মতো কিছু বলিনি। এর আগে কখনো একা বাপের বাড়ি আসিসনি তো। আজ হঠাৎ করে কোনো খবর না দিয়ে এমন করে একা চলে আসাতে আমার মনটা কেন জানি চমকে উঠেছে, তাই জিজ্ঞেস করলাম আর কি। জামাইয়ের সাথে ঝগড়া ঝামেলা করে আসিসনি তো? আমি বললাম, মা, আমি ক্লান্ত শরীর নিয়ে মাথার যন্ত্রণায় অস্থির হয়ে যাচ্ছি। খিদের যন্ত্রণায় খুব খারাপ লাগছে আমার। আর তুমি আছো তোমার মনের কৌতূহল নিয়ে। তোমার কি এখনই সবকিছু জানতে হবে? মা আমার দিকে তাকিয়ে বললেন, ঠিক আছে, তোর যখন ইচ্ছে কথা বলিস। পৃথিবীতে যার উপর যত বেশি মায়া ও অধিকারের সম্পর্ক, তার সাথে ততটা রাগ দেখানো যায়। মা আমার এই অকারণ রাগের মূল্য দিতে গিয়ে বললেন, আয় আগে খেতে আয়, আমার রান্না প্রায় শেষ। তুই হাত মুখ ধুয়ে তৈরি হয়ে আয়, আমার রান্না ততক্ষণে শেষ হয়ে যাবে। আমি বললাম, তাই, যাও না। ক্ষুধার জ্বালায় দু চোখে অন্ধকার দেখছি আমি। মা আমাকে আর কিছু বলতে সাহস পেলেন না। কাল দুপুরের পর থেকে আমার পেটে কোনো দানা পানি পড়েনি। শরীর এতটা দুর্বল লাগছে যে বাথরুমে যেতে মাথা চক্কর দিয়ে উঠল। কিন্তু দরজাটা ধরে নিজের ভারসাম্য ঠিক রাখলাম। জানালা দিয়ে দেখতে পেলাম বাবা মা পথের মাঝে দাঁড়িয়ে কথা বলছেন। বাবা হয়তো আমার কোনো কথায় মায়ের কাছে জানতে চাইছেন। আমি কোনো রকমে হাত মুখ ধুয়ে এসে বিছানায় গা এলিয়ে দিলাম। কখন যে ঘুমিয়ে পড়েছিলাম আমার মনে নেই। ক্লান্তিতে চোখ দুটি বুজে এসেছিল। মা গভীর মমতায় আমার মুখে হাত বুলিয়ে ডাকতে থাকলেন, সাইমা, উঠে পড় মা, আমার রান্না শেষ হয়ে গেছে। কয়েকবার ডাকার পরে ঘুম ভেঙে গেল আমার। আমি চোখ মেলে তাকাতেই মা উঠে দাঁড়িয়ে বললেন, আয় খাবার বেড়ে দিচ্ছি। মা আমার প্লেটে খাবার দিতে দিতে বললেন, তোর মুখটা এত শুকনো দেখাচ্ছে যে, দেখে মনে হচ্ছে কয়েকদিন ধরে পেটে দানা পানি পড়েনি। আমি খেতে খেতে বললাম, মায়েরা এমনই হয় মা। তারা সন্তানের মুখের দিকে তাকালেই তাদের মনে হয় তার সন্তানের মুখটা শুকনো। হয়তো খাওয়া হয়নি, তুমি তার ব্যতিক্রম হবে কেন? আমার খাওয়া দাওয়া প্রায় শেষ। এমন সময় মা জিজ্ঞেস করলেন, একটা কথা বলি মা? আমি খাবার মুখে দিতে দিতে মায়ের মুখের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইলাম। তিনি বললেন, সব সংসারে ঝগড়া ঝামেলা হয়। যে সংসারে একেবারে মন মালিন্য নেই, কোনো প্রকার ঝগড়ার লেশ মাত্র নেই, সেটা কেমন সংসার হলো? সংসারে সামান্য ঝগড়া মন মালিন্য স্বামী স্ত্রীর মধ্যে ভালো লাগার, ভালোবাসার নতুন মাত্রা যোগ করে। এরপর স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক আরো শক্ত মজবুত হয়, আরো মধুর হয় মা। আমি মায়ের কথা শুনেই খাবার রেখে জিজ্ঞেস করলাম, মা, তুমি কি বলতে চাও? খোলাখুলি বলো আমাকে। মা কিছুটা আমতাপ্তা করে জবাব দিলেন, বলছিলাম কি মা, ঝগড়া হলেই এমন করে একা চলে আসতে হবে?
তোর এমন করে চলে আসাতে, মারুফের একবারও ফোন করে তোর খবর না নেওয়াতে। তোর বাবা সহ আমরা সবাই খুব চিন্তিত। এটা ঠিক আমরা বুঝতে পেরেছি তোদের মধ্যে কিছু একটা নিয়ে ঝগড়া ঝামেলা হয়েছে, কিন্তু তাই বলে কি মা স্বামীর অগোচরে বাড়ি থেকে চলে আসতে হবে? মায়ের কথা শুনে আমি হঠাৎ ভেবে মনে মনে চমকে উঠলাম। মারুফ তো সত্যি আমার কোনো খবর নিল না। এটা কেমন করে হতে পারে? আমি সত্যি বুঝতে পারলাম না কিছু। আমি অবশ্য রাগের মাথায় মোবাইলটা আনতে ভুলে গিয়েছিলাম, কিন্তু এ বাড়িতে তো সবার হাতেই ফোন রয়েছে। কারো কাছে মারুফ আমার কথা একবারও জিজ্ঞেস করেনি। এটা যেন এক অবিশ্বাস্য ব্যাপার। তবে কি সেও আমাকে মন থেকে মুছে ফেলেছে? হঠাৎ যেন আমার হৃদয়ের কোণে কোথাও মারুফের জন্য হাহাকার করে ওঠে। চোখের জল মুছে খাবার রেখে উঠে চলে আসলাম। মা পিছনে ডাকলেন, খাবার শেষ করে যা সাইমা। খাবার রেখে উঠে যাওয়া ভালো নয় মা, কিন্তু আমার পেট দুশ্চিন্তার বাষ্পে ভরে গেছে। বিছানায় পড়ে চোখের জল ছেড়ে ভাবছি, মারুফ এত সহজে আমাকে কেমন করে ভুলে গেল। মা আমাকে আর কিছু না বলে ঢাকায় আমার ছোট ভাইয়ের কাছে ফোন দিয়ে বলল, গিয়ে দেখ মারুফের কি খবর। কেন? সাইমা একা বাড়িতে চলে এলো? আমার ছোট ভাই রাতে ফোন করে জানালো মারুফ বাড়িতে নেই। তার ফ্ল্যাটের দরজায় একটা বড়সড় তালা ঝুলছে। কোথায় গেছে কেউ কিছু বলতে পারলো না। আমি কথা শুনে কেঁদে ফেললাম। বুঝতে পারলাম না কেন মারুফকে কি আমি এখনো ভালোবাসি। আমি যখন মারুফের জন্য চিন্তায় অস্থির হয়ে নীরবে চোখের জল ফেলছি, তখনই হঠাৎ সেই মহিলা দেওয়া চিঠির কথা মনে পড়ে গেল। তৎক্ষণাৎ সেই দৃশ্য আমার চোখের সামনে ভেসে উঠল, আর মুহূর্তের মধ্যে আমার হৃদয় কঠিন রূপ ধারণ করলো। আরে, আমি তো মারুফের বাড়ি ছেড়ে যাওয়া নিয়ে ভাবছি। এতক্ষণ মনের মধ্যে ছিল মারুফ আর আমার বিরহের জ্বালা সইতে না পেরে কোথাও চলে গেছে, কিন্তু সে যে অন্য কোনো কারো গৃহত্যাগী হতে পারে। আশ্চর্যের কথা সেটা আমার মনে একবারও উদয় হয়নি। কি বোকামি আমি! আমি এতক্ষণ কিভাবে ভাবছিলাম মারুফ আমার বিরহে অভিমানী হয়ে কোথাও চলে গেছে, কিন্তু এখন আমার কাছে আসল ঘটনা জলের মতো পরিষ্কার মনে হলো। সে তো আমার বিরহে কোথাও চলে যায়নি। আমি ছাড়াও তো তার জীবনে আরো একজন প্রিয়জন আছে। সে হয়তো সেই চিঠির জবাব খুঁজতে বাড়ি ছাড়া হয়েছে। নিশ্চয় সেই চিঠিতে কোনো ঠিকানা ছিল। হয়তো সেই ঠিকানায় গেছে ওই মহিলার সাথে দেখা করতে। সত্যি বলতে নিজের অজান্তেই মারুফের প্রতি ভালোবাসা আমার হৃদয়ে গেঁথে গিয়েছিল। তাই ওর ব্যাপারে অমন খবর পেয়ে আমার হৃদয়ে সেই ভালোবাসায় জেগে উঠেছিল। আমি ক্ষণিকের জন্য অস্থির হয়ে উঠেছিলাম। নিজের এই আচরণের কারণে এখন আমার খুব আফসোস হচ্ছে। নিজের কাছেই নিজেকে লজ্জিত মনে হচ্ছে। তাই তাড়াতাড়ি চোখের জল মুছে স্বাভাবিক হয়ে উঠলাম। নিজেকে বললাম, চরিত্রহীন মানুষের সাথে আমার কোনো সম্পর্ক নেই। যে মনে প্রাণে আমার নয়, তার জন্য আমি কেন কেঁদে বুক ভাসাবো? রাতের খাবার খেতে গিয়ে ছোট দুই ভাই বোন ও বাবা মায়ের সামনে পড়ে কিছুটা অস্বস্তি হচ্ছিল। তবুও খেতে যেতে হলো, নয়তো সবাই আমাকে নিয়ে আরো কথাবার্তা বলে যাবে। আমি চাই আমাকে নিয়ে আড়ালে কোনো কথা না উঠুক। কেউ অবশ্য এখনো কিছু বলছে না আমাকে, কিন্তু আমি জানি সবার মনের মধ্যে আমাকে নিয়ে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। একে একে সবাই খাবার খেয়ে নিজের ঘরে চলে গেল। আমি আর মা শুধু খাবার ঘরে রয়ে গেলাম। এটা সেটা করতে করতে মা হঠাৎ বললেন, জামাইয়ের জন্য আমার খুব চিন্তা হচ্ছে সাইমা। বলতো, অমন করে কাউকে কিছু না বলে কোথায় যেতে পারে ছেলেটা? মায়ের দিকে না তাকিয়ে সোজা সাপটা জবাব দিলাম, তার আমি কি জানি? সে পুরুষ মানুষ, যেখানে খুশি ইচ্ছে হলে যেতে পারে। তার কি আমার মতো সীমাবদ্ধতা আছে? স্বামীর বাড়ি নয়তো বাপের বাড়ি, দেখো গিয়ে কোথাও আনন্দ ফুর্তি করতে ব্যস্ত আছে। কথাটা আমার নিজের অজান্তেই মুখ ফসকে বেরিয়ে এলো। আর সেই কথার রেশ ধরে আমার মা জিজ্ঞেস করে বসলেন, তুই কি বলতে চাস সাইমা? তুই কি আমাদের কাছ থেকে কিছু লুকিয়ে রাখতে চাইছিস? তুই কিন্তু মারুফের চরিত্রের উপর আঙ্গুল তুলে কথা বলছিস সাইমা। তোদের মধ্যে আসলে কি হয়েছে সত্যি করে বলতো আমায়। তুই কি কোনো কারণে মারুফকে সন্দেহ করছিস? অথবা এমন কিছু কি তোর চোখে পড়েছে? মারুফ তো এমন ছেলে নয় সাইমা। আমি জানি সত্যি কথাটা আমার বাবা মা এত সহজে হজম করতে পারবে না। তাই এড়িয়ে গিয়ে বললাম, মা, সে পুরুষ মানুষ। কোথায় কখন কি করে আমি কিভাবে বলতে পারি? তুমিই বলো মা, একটা পুরুষ মানুষের সব ব্যাপার কি ঘরের বউ বুঝতে পারে? বা নিশ্চিত করে তার সম্বন্ধে সবটাই কি বলতে পারে?
মা আমার কথা শুনে মনে হচ্ছে খুব দুঃখ পেয়েছেন। আমার কথা শুনে কোথাও যেন হারিয়ে গেছেন এমন ভাবে বললেন, কি জানি, আমি তোর আচরণ ও কথার কোনো মানে খুঁজে পাচ্ছি না। মারুফের এমন করে হঠাৎ বাড়ি ছেড়ে চলে যাওয়া, তোর হঠাৎ করে বাপের বাড়িতে একা চলে আসা, সবকিছু যেন আমার মাথার মধ্যে এলোমেলো ভাবে ঘুরপাক খাচ্ছে। মারুফের বাড়ি ছেড়ে চলে যাওয়াতে তোর মধ্যে তেমন কোনো পরিবর্তন আমি লক্ষ্য করে দেখতে পেলাম না। তুই এমনভাবে স্বাভাবিক আচরণ করছিস যেন কিছুই ঘটেনি। সবকিছু এত স্বাভাবিকভাবে নিচ্ছিস কেমন করে? কিছু একটা যে তোদের মধ্যে ঘটেছে, তাতে আমার আর কোনো সন্দেহ নেই। মা আমার কাছে এসে আমার মুখটা তার দুহাতে আলতো করে চেপে ধরে জিজ্ঞেস করলেন, সাইমা, আমাকে সব খুলে বলবি না মা? মায়ের এমন আচরণের কারণে আমি ভীষণ বিপদে পড়ে গেলাম। শুধু একটা কথা মুখ ফুসকে বলে ফেলেছি, তাতেই এর প্রতিক্রিয়া। পুরোটা খুলে বললে বাড়ির সবাই আমার প্রতি কি প্রতিক্রিয়া দেখাবে তাই ভেবে পাচ্ছি না। কি বলবো তাও ভেবে পাচ্ছি না। মা আমার গাল দুটোকে গভীর মমতায় স্পর্শ করে বললেন, আমি তোর মা, তোর মনের কথা আমার কাছে খুলে বল সাইমা। দেখবি, তোর কাছে যা কঠিন ও মেনে না নেওয়ার মতো মনে হচ্ছে, তা আমার সাথে বললে তার একটা সমাধান আমি খুঁজে বের করে দিতে পারবো। আমি এই পরিস্থিতি থেকে নিকৃষ্টি পেতে রেগে গিয়ে বললাম, কিছু হয়নি মা, আমি এখন ঘুমাতে যাব। আমার শরীর এখনো ক্লান্ত, ভীষণ ঘুম পাচ্ছে। ওষুধ বেশ কাজ করে দিল। আমার রাগ দেখে মা হঠাৎ করে রেগে গিয়ে বললেন, ঠিক আছে, তোর যেমন ইচ্ছে, যা খুশি তাই কর। আমার হয়েছে যত জ্বালা, সবার চিন্তা আমাকে একাই কেন করতে হবে? যে যেখানে খুশি গিয়ে মরুক গে, তাতে আমার কি? আমি আর কারো চিন্তা করতে পারবো না। আমি এই ফাঁকে ঘরে চলে গেলাম। শুতে যাব, ছোট বোন তনিমা জিজ্ঞেস করে, আপু, তোর আর মারুফ ভাইয়ের মধ্যে কি হয়েছে রে? তনিমার কথা শুনে মেজাজ আরো গরম হয়ে গেল। একটা ধমক দিয়ে বললাম, খুব পেকে গেছিস মনে হচ্ছে, বড়দের কথায় গিলিস। এই কথা জিজ্ঞেস করতে এতক্ষণ জেগেছিলি তাই না? তনিমা ধমক খেয়ে চুপসে গেল। চুপচাপ পাশ ফিরে ঘুমিয়ে পড়ার ভান করলো। তারপর দুদিন কেটে গেল। মারুফের এখনো কোনো খবর আমার ছোট ভাই দিতে পারল না। ওর মোবাইল সেই থেকে বন্ধ হয়ে আছে। বাবা মা ভাই বোন আমার দিকে এখন কেমন ভাবে যেন তাকিয়ে থাকে। কিছু জিজ্ঞেস করার সাহস করে উঠতে পারি না। তারা তারা জানে বেশি কিছু বললে আমি খাওয়া দাওয়া বন্ধ করে দেব, তাই তাদের এত নীরবতা। পরদিন আমার দেবর মাসুদ আমাদের বাড়িতে এসে উপস্থিত হলো। ওদের গ্রামের বাড়ি আর আমাদের গ্রামের বাড়ির দূরত্ব মাইল 6 হবে। মাসুদ এসেই আমার সাথে একা কথা বলতে চাইলো। আমি তার কথায় বুঝতে পারলাম সে কিছুটা হলেও জানতে পেরেছে। তাই বিনা বাক্য বয়ে ওকে আমার ঘরে নিয়ে এলাম। মাসুদ ঘরে প্রবেশ করে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, তোমাদের মধ্যে কি হয়েছে ভাবি? আমি কাল ঢাকা গিয়ে জানতে পারলাম তুমি রাগ করে একা চলে এসেছো। আর সেদিন সকাল থেকেই ভাইয়া একেবারে গায়েব হয়ে গেছে। তার কোনো খবর কোনো জায়গা থেকে পাচ্ছিলাম না। এমনকি তার মোবাইল পর্যন্ত বন্ধ দেখাচ্ছে। আমি বললাম, তুমি শান্ত হয়ে বসো মাসুদ। কারণ মাসুদের কণ্ঠে থেকে আগুন ঝরে পড়তে চাইছে। মাসুদ বসে পড়ে বলে, কয়েকদিন ধরে ভাইয়ের কোনো খবর না পেয়ে মা খুব চিন্তিত হয়ে পড়েছেন। তাই আমি নিজে গতকাল ঢাকা যেতে বাধ্য হয়েছি। সেখানে গিয়ে পাশের ফ্ল্যাটের মহিলার কাছে শুধু এইটুকু জানতে পারলাম। আর ভাইয়ার অফিসে গিয়ে জানতে পারলাম সেখানেও কেউ কিছু জানে না। তারাও আমাদের মতো ভাইয়াকে নিয়ে চিন্তিত। বারবার ফোন করেও তাকে লাইনে পাওয়া যাচ্ছে না। আমি আজ সকালে ঢাকা থেকে সরাসরি তোমার কাছে আগে এসেছি। এখন তুমি আমাকে সত্যি ঘটনাটা খুলে বলো দেখি, আমার ভাই কোথায়? মাসুদের কথা বলার ধরন দেখে আমার গা জ্বলে উঠল। ওর ভাইয়ের এমনভাবে নিখোঁজ হওয়ার পেছনে আমার হাত থাকতে পারে, সেই দিকে ইশারা করছে সে। আমি রেগে উঠে জিজ্ঞেস করলাম, তুমি আমার সাথে এমনভাবে কথা বলছো কেন? তোমার ভাই কোথায় গেছে তা আমি কেমন করে বলতে পারি? অবশ্যই পারো ভাবি। তুমি বাড়ি ছেড়ে একা চলে এলে, তারপর থেকেই ভাইয়া নিখোঁজ। তুমি কি বলতে চাও? এর কিছুই তুমি জানো না? তুমি কিসের জন্য এত সকালে ঢাকা থেকে পালিয়ে এলে? তার জবাব দাও আমাকে। শুনে রাখো ভাবি, আমার ভাইকে যদি খুঁজে না পায়, তবে তোমাকে আমি ছাড়বো না বলে দিলাম। আমি আশ্চর্য হয়ে বললাম, তুমি কিন্তু রীতিমতো আমার সাথে অভদ্রতা করছো। তুমি কোন সাহসে তোমার ভাইয়ের নিখোঁজ হওয়ার জন্য আমাকে দায়ী করছো? মাসুদ আমার দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে বলে, কারণ তোমার ওভাবে ঝগড়া করে চলে আসাটা
আর ভাইয়ের নিখোঁজ হবার মধ্যে একটা যোগাযোগ নিশ্চিত আছে বলে। হঠাৎ আমি কঠিন সত্যিটা বুঝতে পারলাম। ঘটনা সেই আগের সামান্য স্বামী স্ত্রীর ঝগড়ার মধ্যে সীমাবদ্ধ নেই। এখানে এখন একটা জলজান্ত মানুষ গুম হওয়ার প্রশ্ন উঠে যাচ্ছে। আমার কথা এখন নিজের বাবা মা বিশ্বাস করবে কিনা তাতেও অনেক সন্দেহ আছে। আর এ তো স্বামীর আপন ছোট ভাই, সে কেমন করে বিশ্বাস করবে? আমি তাই নিজের ওপর যথেষ্ট নিয়ন্ত্রণ রেখে ঠান্ডা মাথায় নরম কণ্ঠে বললাম, মাসুদ, তুমি যা জানতে চাইছো তা আমি তোমাকে বলছি, শোনো। তারপর একে একে সব কথা মাসুদের কাছে বলে দিলাম। কোনো কিছু গোপন করলাম না, কোনো কিছু বাদ দিলাম না। মাসুদ আমার কথা শুনে কতটুকু বিশ্বাস করলো তা বুঝতে পারলাম না, কিন্তু সে কিছুটা শান্ত হয়েছে। মাসুদ চুপচাপ কিছু একটা ভেবে চলেছে। আমি নীরবতা ভঙ্গ করে জিজ্ঞেস করলাম, মাসুদ, তুমিই বলো, আমি একটা নারী হয়ে স্বামীর এই অধঃপতন কেমন করে মেনে নিই? কেমন করে ওখানে দুজনে মিলেমিশে একই ছাদের নিচে বসবাস করতে পারি? মাসুদ আমার কথার জবাবে শুধু বলল, ভাবি, আমার ভাই বলে বলছি না। ভাইয়া তেমন স্বভাবের কোনো মানুষ নয়। তার নিশ্চয় কোনো বিপদ হয়েছে। মাসুদ আমার সামনে দুহাত নিজের মুখ ঢেকে কেঁদে উঠে বলল, ভাবি, আমার ভাইয়া খুব ভালো মানুষ। সে নিশ্চয়ই অনেক বড় বিপদে পড়েছে। হঠাৎ মা ঘরে প্রবেশ করে বলেন, আমি সব কথা শুনেছি। মারুফ মোটেও এমন ছেলে নয়। মাসুদের কথাই ঠিক। জামাই আমার কোনো বিপদে পড়েছে। মাসুদ চলে যাবার আগে আরো একবার বলে গেল, ভাবি, আমি চাই এতে যাতে তোমার কোনো হাত না থাকে। আমার ভাইটি যেন ভালোই ভালোই বাড়িতে ফিরে আসে। আর যদি এমনটা না হয়, তবে ভাবি, তুমি এর জন্য দায়ী থাকবে। কথাটা বলেই মাসুদ ঝড়ের বেগে আমার ঘর থেকে বেরিয়ে গেল। মা ওর পেছনে ডাকতে ডাকতে গেল। আমি স্পষ্ট শুনতে পেলাম মা বলছে, বাবাজি, আমার মেয়ের কোনো দোষ নেই। এতে ওর কোনো হাত থাকতে পারে না। মাসুদ চলে গেলে মায়ের কথা শুনে একটু দাঁড়ানোর প্রয়োজন মনে করলো না। মা এসে সোফার ওপর শরীরটা যেন ছেড়ে দিলেন। বাড়ির সবাই যখন কথাটা একে একে শুনতে পেল, তাদের মনের মধ্যে একটা গভীর চিন্তা ভর করে বসলো। বাড়িতে হঠাৎ করে যেন অন্ধকার নেমে এলো। কয়েকদিন পর্যন্ত কেউ কারো সাথে ঠিকভাবে খুব একটা কথাবার্তাও বলল না। আমিও ভীষণ চিন্তার মধ্যে পড়ে গেলাম। সত্যি লোকটার কি হলো? এমন করে হঠাৎ কোথায় উধাও হয়ে গেল? সত্যি ঘটনাটা এখন আমার কাছে কেমন রহস্যময় মনে হতে লাগলো। সত্যি বলতে, আমি নিজের চোখে যা দেখেছি তার আসল রূপ কি, আর এর সাথে মারুফের নিখোঁজ হওয়ার রহস্যটা বাকি। আরো কয়েকদিন এমনভাবে কেটে যাবার পরে মাসুদের ফোন এলো। আমি রিসিভ করতে ভয় পাচ্ছি, কি না কি শুনতে হয় বলে। তবুও কাপা হাতে ফোনটা রিসিভ করতেই মারুফের কান্না জড়িত কণ্ঠ শুনতে পেলাম। তখন আমার শরীরের সাথে অন্তরাত্মা পর্যন্ত কেঁপে উঠল। কাঁপুনির চোটে ফোনটা প্রায় হাত থেকে পড়ে যাবার উপক্রম হলো। বুঝতে পারলাম আমার এই অবস্থা হবার কারণ হচ্ছে। একে তো অনাকাঙ্ক্ষিতভাবে মাসুদের ফোনে মারুফের কণ্ঠস্বর শুনতে পেলাম। দ্বিতীয়ত, মারুফের কান্না জড়িত কণ্ঠ। মারুফকে আমি কখনো এমনভাবে ভেঙে পড়তে দেখিনি। ও সহজ সরল, কিন্তু খুব মনোবলের অধিকারী একজন মানুষ। শুনেছি মারুফ অতি সহজেই ভেঙে পড়ে না। অনেক বিপদের মধ্যে তাকে আমি স্থির থাকতে দেখেছি। মারুফ কখনো এমনভাবে ভেঙে পড়তে পারে তা যেন বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছে আমার। মারুফ অপর প্রান্ত থেকে কেঁদেই চলেছে। আর আমি কি বলবো? আমার কথাগুলো কোনো এক অজানা ভয়ে গলার মধ্যে জড়িয়ে যাচ্ছে। মারুফ হৃদয় গভীরে জমে থাকা কান্নার ঢেউ সামাল দিতে হিমশিম খাচ্ছে। প্রায় মিনিট কয়েক আমি চুপ করে ওর কান্নার আওয়াজ শুনে গেলাম। আর মারুফ মনে হয় প্রাণপণ চেষ্টা করছে নিজেকে নিয়ন্ত্রণ করতে। অবশেষে সে একটু নিজের উপর নিয়ন্ত্রণ রেখে কথা বলা শুরু করলো। সাইমা, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? আমি জড়ানো কণ্ঠে শুধু জবাব দিলাম, হুম। মারুফ কান্নায় ভেঙে পড়ে বলল, সাইমা, তুমি একে সর্বনাশ করলে আমার। সব যে একেবারে শেষ করে দিলে তুমি। আমার এতদিনের সাধনা এক নিমিষেই ভেঙে গড়িয়ে গেলে তুমি। আমি কতটা কষ্ট করে তাকে খুঁজে পেয়েছিলাম। আমি কিছু বুঝতে না পেরে জিজ্ঞেস করলাম, আমি তোমার সবকিছু শেষ করে দিয়েছি? কি করেছি আমি? কিসের জন্য তুমি আমাকে এমন মিথ্যা দোষারোপ করছো, মারুফ? আমি তো তোমার কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। মারুফ আমার কথা শুনে রেগে উঠে বলে, আমার এই ব্যথা তুমি কোনোদিনও বুঝতে পারবে না সাইমা। তুমি বলছো আমি মিথ্যা অভিযোগ করছি। একটিবার যদি আমার কথা সেদিন তুমি বিশ্বাস করতে, তবে এই ব্যথা আজ আমাকে পেতে হতো না। তোমার একটু সন্দেহ, একটু ভুলের জন্য যে ব্যথা আমি আজ পেয়ে
কেমন করে এই ব্যথা আমি সইবও জানি না। তুমি বলতে পারবে সাইমা? জানি পারবে না। ওর কথা শুনে আমার রীতিমতো রাগ হচ্ছে। তাই জিজ্ঞেস করলাম, আমি তোমার মনে ব্যথা দিয়েছি, নাকি তুমি আমার মনে কষ্টের পাহাড় গড়ে দিয়েছ? এখন উল্টো আমাকেই দোষারোপ করে নিজের দোষ ঢাকতে চাইছো? তুমি সুস্থ নও মারুফ। আগে সুস্থ হও, তারপর আমাকে দোষারোপ করতে এসো। মারুফ ঘৃণা মিশ্রিত কণ্ঠে বলে, হ্যাঁ আমি সুস্থ নই, আমি ভালো নেই। এর জন্য শুধুমাত্র তুমিই দায়ী। তোমার মতো মানুষের সাথে কেউ ভালো থাকতে পারে না সাইমা, কেউ সুস্থ থাকতে পারে না। মারুফের কথাগুলো শুনে নিজেকে আর সামলাতে পারলাম না আমি। রীতিমতো গা জ্বলে উঠল আমার। তাই রেগে গিয়ে বললাম, যা বলতে চাও সোজাসুজি বলে ফেলো। তোমার এই ন্যাকামি আমি আর সহ্য করতে পারছি না। মারুফও ঠিক আমার মতোই রেগে গিয়ে বলল, আমি জানি আমার কথা এখন তোমার ভালো লাগবে না। নিজের দোষ শুনতে পৃথিবীর কোনো মানুষেরই ভালো লাগে না। জানি তুমিও তা শুনতে চাইবে না। এতে আর আশ্চর্য হবার কি আছে? কিন্তু তোমাকে আজ আমার সব কথা শুনতেই হবে। যদি সেদিন অমন নির্দয়ভাবে তাকে অপমান না করতে চায় না, তবে হয়তো আজ এমন পরিস্থিতি দেখতে হতো না আমাকে। শুধুমাত্র নিজের মিথ্যা সন্দেহের বশবর্তী হয়ে একজন অসহায় নারীকে তুমি নির্মম ও জঘন্যভাবে অপমান করেছ, আর তাকে ঠেলে দিয়েছো মৃত্যুর দিকে। তবুও জিজ্ঞেস করছো, তুমি কি করেছো? আরে, তুমি আমার সবচেয়ে প্রিয় একজন মানুষের জীবনটাকে শেষ করে দিয়েছ। সে তোমার অপমান সইতে না পেরে অমন কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। তুমি জানো না সাইমা, নিজের অজান্তেই আমার কত বড় ক্ষতি করেছো তুমি। আমি কখনো তোমাকে ক্ষমা করব না। আরে পাশানি, তুমি জানো না সে আমার কে ছিল। আমি তোমাকে ঘৃণা করি সাইমা। নিজের অজান্তেই অনেক বড় পাপ করেছো তুমি। এখন তো তোমার হৃদয় শান্তি পেয়েছে। আমার বোন আর এই পৃথিবীতে নেই। তোমার দেওয়া নির্মম নিষ্ঠুর জঘন্য অপমানের নিদারুণ যন্ত্রণা সইতে না পেরে তিনি চলন্ত ট্রাকের নিচে গিয়ে পড়েছেন। আজ সেই খুশিতে তুমি আনন্দ ফুর্তি করো গিয়ে। যাও সাইমা, যাও। তোমার মনের বাসনায় আজ পূর্ণ হয়েছে। আর কোনোদিন সে তোমার সামনে আসবে না। আর আমিও কোনোদিন তোমার সামনে আসব না। এই কথা বলে মারুফ ফোন রেখে দিল। মাঝখানে আমার মনটা একটু নরম হয়েছিল, কিন্তু আজ মারুফের কথা শুনে সেখানে মারুফের জন্য কোনো জায়গা আর রইল না। বসে বসে কাঁদছিলাম আর ভাবছিলাম, আমার সুখের সংসারটা আর বেঁধে রাখা হলো না। এমন সময় মা এসে জিজ্ঞেস করলেন, কি কথা হলো রে? আমি নিরুত্তাপ কণ্ঠে জবাব দিলাম, মা, আমাদের সংসারটা আর টিকানো যাবে না। আজ আমাদের দুজনের কারো মনে একে অপরের জন্য এতটুকুও জায়গা নেই মা। আমার মুখে এমন কথা শুনে মা বললেন, শোন মা, জীবনটা ছেলে খেলা নয়। সংসারে একটু ভুল বোঝাবুঝি হতেই পারে, তাই বলে আলাদা হয়ে যেতে হবে নাকি? আমি একটুখানি হেসে জবাব দিলাম, মা, আমি জানি তুমি দোষটা আমার ঘাড়েই চাপাবে, কিন্তু কথাটা আশ্চর্যের হলেও সত্যি। মারুফও এখন আর আমার সাথে থাকতে চাইছে না। এর মানেটা কি, তাও কি তোমাকে বুঝিয়ে বলতে হবে? মা আমার কথা শুনে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, কিন্তু কেন? সে বলেছে সেই মহিলা নাকি আত্মহত্যা করেছে, আর তোমার আদরের জামাই সেই দায়ভার সম্পূর্ণভাবে আমার উপর চাপিয়ে দিয়েছে। আমি নাকি এর জন্য দায়ী। সে আর কোনোদিন আমার সামনে আসবে না, আর তাকে তার বোন বলেও দাবি করতে ছাড়েনি। এটা ঠিক মায়ের সাথে মাসির গল্পের মতো হয়ে গেল না মা? আর যদি দূর সম্পর্কের কোনো বোন হয়, তবে এমন কথা গোপন করে অন্যায় করেনি সে। আমি তাদের যেভাবে দেখেছি, তাতে যে কারো সন্দেহ হবে। আর সত্যিটা মারুফ ও মহিলা ছাড়া আর কেউ জানে না। তারপরে মারুফ লজ্জিত না হয়ে উল্টো আমার উপর দোষারোপ করে নিজের নির্দোষ হতে চাইছে। এমন প্রতারকের সাথে এতদিন আমি কেমন করে সংসার করে এসেছি মা, তা ভাবতেই আমার গা রীতিমতো ঘৃণায় ঘিন ঘিন করছে। এখন তুমিই বলো মা, এত কিছুর পরেও আমি ওর পায়ে গিয়ে পড়ি? তুমি হয়তো মেয়ের সংসার বাঁচাতে এই কথাও মত দিতে পারো, কিন্তু আমি কোনোদিন এতটা নিচে নামতে পারবো না মা। মা এই বিষয়ে আরেকটি কথাও আমাকে বললেন না। তিনি হয়তো বুঝতে পেরেছেন একমাত্র সময়ই বলে দেবে আমাদের সম্পর্কে কি হবে। এভাবেই কেটে গেল মাসখানেক। মারুফ বা তাদের পরিবারের কেউ আমাকে একটা ফোন পর্যন্ত করলো না। বাড়ি এসে খোঁজ নেওয়া তো দূরের কথা। এর মধ্যে হঠাৎ একদিন আমার এক পুরনো বান্ধবীর সাথে দেখা হয়। তার সঙ্গে এই ব্যাপারে কথা বলতে সে সব শুনে মন্তব্য করলো, এসব পুরুষ মানুষকে একদম ছাড় দিবি না। এই সমস্ত পুরুষ মানুষের কারণেই নারীর জীবন দুঃখ যন্ত্রণায়
অতিষ্ঠ হয়ে ওঠে। যা বললি, আমাকে তাতে মারুফের কাছ থেকে যত তাড়াতাড়ি পারিস ডিভোর্স নিয়ে নে। পরে হয়তো দেখবি তোকে নানান কথায় ফুসলিয়ে কারেন্ট জালের মতো আটকে ফেলেছে। একদম বিশ্বাস করবি না তার কোনো কথা। সময় করে আমার ওখানে আসিস, আমি সব ব্যবস্থা করে দেব তোকে। এই বলে বান্ধবী মোনা একটা কার্ড এগিয়ে দিল আমার দিকে। ওতে ওর মোবাইল নাম্বার ও ঠিকানা লেখা আছে। আমি ওর কথায় যুক্তি খুঁজে পেলাম। ভেবে দেখলাম মোনার কথাই ঠিক। যে মানুষ শুধু শুধু দোষারোপ করতে পারে, সে হয়তো ভোল পাল্টে তোষামোদও করতে পারে। কিন্তু আমার মনে আর দাগ কাটতে পারবে না সে। দুদিন পরে মাসুদের ফোন এলো। আমি রিসিভ করে স্বাভাবিকভাবেই কথা বললাম। কুশল বিনিময়ের পরে মাসুদ জিজ্ঞেস করে, কবে ঢাকায় ফিরে যাচ্ছ ভাবি? আমি সোজা সাপটা জবাব দিলাম, এত কিছুর পরেও তুমি এমন কথা বলছো মাসুদ? আমি তো আর তোমার ভাইয়ের সংসারে ফিরে যাচ্ছি না। মাসুদ অনেক করে বুঝিয়ে বলল আমাকে, সেদিনের সেই ঘটনা একটা ভুল বোঝাবুঝি ছাড়া আর কিছুই না। তুমি ফিরে যাও ভাবি, সংসারটা এমন করে ভেঙে দিও না। আমি আমার কথা জানিয়ে দিলাম মাসুদকে, আমি আর তোমাদের দুই ভাইয়ের কারো কথা বিশ্বাস করি না। ফোনটা রেখে দাও। আমার খুব মাথা ধরেছে। মাসুদ আর কোনো কথা না বলে ফোনটা রেখে দিল। এর মাঝে একদিন মা আমাকে বললেন, যাই করিস মা, বুঝে শুনে করিস। নিজের আবেগ ও কারো কথায় ভুল সিদ্ধান্ত নিস না, তবে হয়তো একদিন তোকে আফসোস করতে হবে। আমি বান্ধবীকে নিয়ে একজন উকিলের সাথে কথা বলতে যাব। এমন সময় মাসুদ সশরীরে আমাদের বাড়িতে এসে উপস্থিত। আমাকে দেখে মাসুদ জিজ্ঞেস করে, ভাবি কোথাও যাচ্ছ? সত্যি কথাই বললাম, হুম, একজন উকিলের সাথে দেখা করতে যাচ্ছি। আমার কথা শুনেই মাসুদ সব বুঝে গেল। মাসুদ বলল, ঠিক আছে, তুমি আমাকে ৮ ঘন্টা সময় দাও, তারপর যেখানে খুশি সেখানেই যাও। মা ওকে ঘরে নিয়ে যেতে ইশারা করলেন। আমার অনিচ্ছা সত্ত্বেও ওর সাথে একান্তে কথা বলতে হলো। মাসুদ সোফায় বসে বলল, ভাবি, আমি তোমাকে নিতে এসেছি। তুমি সবকিছু গুছিয়ে নিয়ে চলো, আমরা এখনই ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। ওর কথা শুনে রীতিমতো গা জ্বলে ওঠে আমার। বললাম, তোমাকে কে বলেছে আমি তোমার সাথে ঢাকা যেতে চাই? মাসুদ তৎক্ষণাৎ জবাব দেয়, কেউ বলেনি ভাবি। আমি তোমাদের একটুখানি ভুল বোঝাবুঝির জন্য এত সুন্দর সংসারটা ভেঙে যেতে দেব না। ভাইয়া গো ধরে আছে, ভাইয়াও গো ধরে আছে, তুমিও জেদ ধরে আছো। আমি তোমাদের এক করতেই এসেছি, চলো আমার সাথে। আমি মাসুদের চোখে চোখ রেখে জবাব দিলাম, যার ওপর বিশ্বাস নেই তার সাথে তুমি এক ছাদের নিচে সংসার করতে বলছো? মাসুদ পকেট থেকে একটা চিঠি বের করে দিয়ে বলল, তোমার সব সন্দেহ দূর হয়ে যাবে ভাবি, এটা ভালো করে পড়ে দেখো। মাসুদের বারবার অনুরোধ করার পরে চিঠিটা অনিচ্ছা সত্ত্বেও পড়তে শুরু করলাম। প্রিয় ভাই আমার, নিজের ভালোর কথা চিন্তা করে এসে তোর মন্দ হয়ে গেল। আমি তা কখনোই চাইনি। আমি জানি তুই যখন জানতে পারবি আমি চলে গেছি, তখন তুই মনের মধ্যে খুব আঘাত পাবি। আমি জানি তুই মায়ের চাইতে আমাকে বেশি ভালোবাসিস। এতটা ভালোবাসা পাবার যোগ্যতা আমার নেই রে সোনা। চোখ বন্ধ করলেই তোর সেই ছোটবেলার ছবিটা এখন আমার চোখের সামনে ভেসে ওঠে। কত শান্ত স্বভাবের ছিলি তুই। কোনো সময় কারো সাথে তোর ঝগড়া হতো না। জানিস, তুই যখন একেবারে বাচ্চা ছিলি কি মিষ্টি দেখতে ছিলি তুই। আমি তাই তোকে সবসময় কোলে কোলে রাখতাম। খেলতে গেলে তোকে কোলে নিয়ে খেলতাম। কখনো যদি কোল থেকে তোকে নামাতাম, তোর সে কি কান্না! তাই বলতে গেলে আমার কোলেই তুই বড় হয়েছিস। হয়তো এই কারণে দুজনের প্রতি দুজনের মায়া মমতা একটুখানি বেশি। আজ যখন দেখতে পাচ্ছি আমার সেই সোনা ভাইয়ের সোনার সংসারটা আমার জন্য ভেঙে যেতে চাইছে, তখন আমি কেমন করে নিজের একটু শান্তির জন্য চুপ করে বসে থাকি। তাই সিদ্ধান্ত নিয়েছি আমি চলে যাব। তোকে জানিয়ে তো আর যাওয়া সম্ভব নয়, তাই বাধ্য হয়ে পালিয়ে গেলাম। সাইমাকে দোষ দিস না, যে কেউ আমাদের পরিচয় না জেনে এমন সন্দেহ করবে। সাইমা তোকে ভীষণ ভালোবাসে, জানিস তো। যে যত বেশি ভালোবাসে তার সন্দেহ তাই ততই বেশি হয়। ভালোবাসা না থাকলে সন্দেহ সৃষ্টি হয় না। আবার এ কথাও ঠিক, সন্দেহ করা ভালো নয়। যে সন্দেহ করে সে সবচেয়ে বেশি কষ্ট পায়। আর যাকে সন্দেহ করা হয় সে একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যায়। আমি জানি তোর অবস্থাও এখন সেই রকম। তবুও সংসারে অনেক কিছু মানিয়ে নিতে হবে। নিজের প্রতি খেয়াল রাখিস। সাইমাকে বলিস ওর ওপর আমার কোনো অভিযোগ বা রাগ নেই। সে যা করেছে নিজের অজান্তে। আরেকটা কথা, আমাকে আর খুঁজিস না। তোর হাতে চিঠিটা পৌঁছানোর আগেই হয়তো আমি না ফেরার দেশে ফিরে যাব।
এই পোড়া কপালের লাশটা না হয় বেওয়ারিশ হয়েই পড়ে রইল। এটি তোর পোড়া কপালি বোন শ্রাবন্তী। আমি চিঠিটা পড়ে মাসুদকে জিজ্ঞেস করলাম, তোমরা কয় ভাই বোন? মাসুদ দ্রুত জবাব দিল, দুই ভাই দুই বোন। আমি অগ্নি দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, তবে আমার শ্বশুরের 5 নাম্বার সন্তানটা কোথা থেকে এলো? মাসুদ আমার প্রশ্নের সঠিকভাবে জবাব দিতে পারল না। সে বলল, আমি শুধু জানি তিনি আমাদের বড় বোন ছিলেন। বিশ্বাস করো ভাবি, আমিও তার সম্বন্ধে খুব বেশি কিছু জানি না। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, মাসুদ, এই বলছো তিনি ছিলেন তোমাদের বড় বোন, এখন আবার বলছো তুমি তার সম্বন্ধে খুব বেশি কিছু জানো না? আমার ভাই বোন সম্পর্কে আমি কিছু জানবো না। মাসুদ, এটা কেমন ধরনের কথা? আমি বিয়ে হবার পর থেকেই জেনে আসছি তোমরা মোট 4 ভাই বোন। এখন হঠাৎ করেই তোমরা দুই ভাই একজনকে আমার কাছে বোন বলে পরিচয় দিচ্ছ, কেমন করে? তুমিই বলো, সেটা কি বিশ্বাসযোগ্য কথা? এটা একটা মিথ্যে কথা। এখন আমার কি মনে হচ্ছে জানো? মারুফ আমাকে ফিরে নিয়ে যেতে এই নাটক করছে, আর তুমি স্বাভাবিকভাবে তোমার ভাইকে সাহায্য করছো। আর এটা একটা মিথ্যে কথা। তোমাদের দুই ভাইকে আমার চোখে আরো অনেক ছোট বানিয়ে দিয়েছে। জবাবে মাসুদ বলল, ভাবি তুমি বিশ্বাস করো আর নাইবা করো, আমি এতদিন শুধু তার নাম জানতাম। আমিও কিন্তু কখনো তাকে চোখে দেখিনি। ভাবি, তুমি যেমন জানো আমিও তেমন জানতাম আমরা 4 ভাই বোন। কিন্তু মায়ের মুখে আমার বড় বোনের কথা সেদিন প্রথম শুনি। তিনি শুধু বলেছেন আমাদের বড় বোন এখন আর নেই। তবু একটি ছবি দেখার পর তিনি বলেছিলেন কথাটা, নয়তো আমিও সে কথা জানতে পারতাম না। আমার অনেক কৌতূহল থাকার পরেও মা কেন জানি এর চেয়ে বেশি কিছু আমাকে বলতে চাইলেন না। আমিও মাকে আর বেশি জোরাজোরি করিনি। মোনা এমন সময় আমার ঘরে এলো। মাসুদের দেওয়া চিঠিটা ওকে দেখালাম। মোনার চিঠিটা পড়ে আমার হাতে তুলে দিয়ে বলল, এই চিঠির কথা তুই বিশ্বাস করেছিস সাইমা? আমি জিজ্ঞেস করলাম, তোর কি মনে হয় মোনা? মোনা একটুখানি হেসে বলে, পুরোটাই ভুয়া। তুই বিশ্বাস করেছিস নাকি সেই কথা বল। আমি জবাব দিলাম, না, একদম বিশ্বাস করিনি। কারণ মাসুদের কথা শুনে আমার আরো অবিশ্বাস হচ্ছে। যারা নিজের বোনের ব্যাপারে সঠিকভাবে জানে না, তাদের কথা কি বিশ্বাস করা যায় বল? আমার কথা শুনে মুনা বলল, এটাই সত্যি কথা। ওরা দুই ভাই মিলে একটা গেম খেলছে তোর সাথে। মারুফের যদি একটা বোন থাকতো, তবে তুই কি কারো কাছে সেই কথা জানতে পারতি না? অবশ্যই সেটা তোর অজানা থাকতো না। তোকে ফিরিয়ে নিতেই মারুফ এমন নাটক করছে। এখন চল, উকিল সাহেবের সাথে দেখা করার সময় হয়ে গেছে। উনি আবার খুব ব্যস্ত মানুষ, সময় মতো সব কাজ করতে পছন্দ করেন। আমার মা হয়তো দরজার আড়ালে লুকিয়ে আমাদের সব কথা শুনছিলেন। তিনি হঠাৎ আমাদের মাঝে এসে বললেন, মারুফ যদি তার ভুল বুঝে সাইমাকে ফিরিয়ে নিতে চায়, তবে এতে দোষের কি আছে? মুনা আমার হয়ে মাকে জবাব দিল, খালাম্মা, আগের দিন বদলেছে। আপনারা অনেক কিছু মুখ বুজে সহ্য করে গেছেন, কিন্তু আমরা এই যুগের মেয়ে, স্বামীর করা প্রতিটি অন্যায়ের উপযুক্ত জবাব দিতে জানি, এবং সেটা বাস্তবায়ন করতেও পারি। মা রেগে গিয়ে মোনাকে জিজ্ঞেস করলেন, তাই বলে ডিভোর্স নিতে হবে নাকি? আমি জবাব দিলাম, এমন প্রতারণা করলে এছাড়া আর কি উপায় মা? সারা জীবন অবিশ্বাস নিয়ে সংসার করতে পারবো না আমি। এর চেয়ে আলাদা হয়ে যাওয়া অনেক সহজ। মা একথা শুনে রেগে গিয়ে নিজের ঘরে চলে গেলেন। যাওয়ার আগে বলে গেলেন, জেনে রাখিস, এর জন্য একদিন তোকে পস্তাতে হবে। তখন তোর এই বান্ধবীর প্রতি তোর বিতৃষ্ণার সৃষ্টি হবে। আর মোনার দিকে তাকিয়ে বললেন, তোমাকে আর কি বলবো, যেখানে নিজের মেয়ে কথা শুনছে না, তবুও একটা কথা শুনে রাখো মেয়ে, বন্ধুকে সুপরামর্শ দিতে হয়, না পারলে চুপ করে থাকতে হয়। কিন্তু ভুল পথে ঠেলে দেওয়ার নাম বন্ধুত্ব নয়, যা তুমি আমার মেয়ের সাথে করছো। খুবই খারাপ কথা। মা চলে গেলে মুনার দিকে তাকিয়ে দেখি ওর মনটা খারাপ হয়ে গেছে। আমি তার পিঠে হাত বুলিয়ে দিয়ে বললাম, ভুলে যা। চিঠিটা মাসুদের হাতে দিয়ে আমি হেসে বললাম, মাসুদ, তুমি শুধু শুধু কষ্ট করতে এখানে এসেছো। আর কখনো আমি তোমার ভাইয়ের কাছে ফিরে যাব না। তাই তুমিও কখনো এমন অন্যায় আবদার নিয়ে আমার সামনে এসো না। তুমি এখন যেতে পারো। মাসুদ চলে গেল। এরপর আর মাসখানেক আমার শ্বশুরবাড়ি কেউ আমার সাথে যোগাযোগ করতে আসেনি। এর মধ্যে অবশ্য একদিন উকিল সাহেবের অফিসে মারুফ এসেছিল। আমি ওর সাথে কোনো কথা বলিনি, শুধুমাত্র একবার চোখে চোখ পড়েছিল। মারুফ চোখ ফিরিয়ে নিয়েছিল। আমিও আর তার সাথে যেচে পড়ে কথা বলতে চাইনি।
কয়েকদিনের মধ্যেই আমাদের কেসটা কোর্টে উঠবে। আমার বাবা মা দুজনেই এখন আর আমার সাথে খুব একটা কথাবার্তা বলেন না। তারা হয়তো বুঝে গেছে তাদের কথা আমি রাখতে পারবো না। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, আমার বাবা মা এত কিছুর পরেও কেমন করে মারুফের কাছে আমাকে ফেরত পাঠাতে চায়। সবাই ভুলে গেলেও তো মারুফের এই প্রতারণা আমি কোনোদিনও ভুলতে পারবো না। এরপর ঠিক দুদিন পরে মাসুদের ফোন এলো। একবার, দুবার, তিনবার রিং হওয়ার পরে রিসিভ করে চুপ করে রইলাম। মাসুদ নয়, আমার শাশুড়ি জিজ্ঞেস করলেন কেমন আছো বৌমা। শাশুড়ির কণ্ঠ শুনে বুঝতে পারলাম তিনি শেষ চেষ্টা করতে চাইছেন। জবাব দিলাম, জি ভালো আছি। শাশুড়ি হালকা অভিমানী কণ্ঠে বললেন, মা ডাকটা ভুলে গেলে বউ। আমি এই কথার কি জবাব দেব, তাই চুপ করে রইলাম। তিনি বললেন, মারুফ আর তোমার মধ্যে এত কিছু ঘটে গেল, অথচ কেউ আমাকে কিছু জানালে না। মাসুদ যদি না বলতো তবে আমি হয়তো কিছু জানতেই পারতাম না। জিজ্ঞেস করলাম, আপনার ছেলে আপনাকে কিছু জানাই না? না বৌমা, মারুফ চিরকালই এমন স্বভাবের, নিজের ভেতর সবকিছু চেপে রাখে। তুমি ওর সাথে 5 বছর সংসার করেও এখনো তাকে চিনতে পারোনি বৌমা। ক্ষোভের সাথে জবাব দিলাম, মানুষকে এত সহজেই কি চেনা যায়? আমার শাশুড়ি হয়তো এ কথায় অনেক কিছুই বুঝতে পারলেন, তাই জিজ্ঞেস করলেন, তুমি সত্যিই সিদ্ধান্ত নিয়ে নিয়েছো? জি হ্যাঁ। আমার কথা শুনে তিনি বললেন, ঠিক আছে বৌমা, আমি তোমাকে এ ব্যাপারে কোনো জোর করব না। তোমার জীবনের সঠিক সিদ্ধান্ত তুমি একমাত্র নেওয়ার অধিকার রাখো, এতে আমার বলার কিছু নেই। কিন্তু আমার শেষ ইচ্ছে তোমাকে একটু দেখতে চাই বৌমা। বুড়ো মানুষ কখন আছে কখন নেই। আশা করি তুমি আমার শেষ কথাটা রাখবে। অনেক পছন্দ করে এই বাড়ির বউ করে তোমাকে আমি এনেছিলাম, তাই শেষবারের মতো তোমাকে দেখার জন্য আমার মনটা উতলা হয়ে আছে। বলো, আমার কথা তুমি রাখবে? জি, আমি চেষ্টা করব। আচ্ছা বৌমা, আজ রাখছি। ফোন রেখে পেছনে ফিরে চমকে উঠে দেখি আমার মা দাঁড়িয়ে আছেন। কিছুটা রাগের সাথে বললাম, এভাবে লুকিয়ে কারো কথা শোনা ঠিক না মা। মা আমার দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে বললেন, কোনটা ঠিক আর কোনটা ব্যাঠিক তোর কাছে শিখতে চাই না আমি। তুই তোর শাশুড়ির সাথে দেখা করতে যাচ্ছিস, এটাই কিন্তু আমার শেষ কথা। আমিও তোর সাথে যাব। পরের দিনই সকালে মা আমাকে প্রায় জোর করে আমার শ্বশুর বাড়ি নিয়ে গেলেন। সেখানে মারুফ ছাড়া ওদের পরিবারের সবাই উপস্থিত দেখতে পেলাম। মনে মনে হাসলাম, এরা দেখি সবাই মিলে আমাকে আটকে রাখতে চাইছে। আমার শাশুড়ি আম্মা আমাদের দেখে অনেক খুশি হলেন। অনেক যত্ন করে নিজের হাতে খাবার পানি নিয়ে এসে খাবার জন্য পিড়াপিড়ি করতে ছাড়লেন না। অবশ্য তাদের কেউ এখন পর্যন্ত ওই ব্যাপারে কোনো কথা তুলল না। আমিও অপেক্ষা করছি কখন সেই কথা ওঠে। নামমাত্র কিছু মুখে দিয়ে আমি বললাম, তাহলে এখন যেতে চাই। আমার শাশুড়ি আমার মুখে হাত বুলিয়ে মিষ্টি করে হেসে বললেন, তা তো যাবেই বৌমা। আমি তো আগেই বলেছি তোমার মতের বিরুদ্ধে আমি কিছুই বলবো না। আমিও যদি তোমার জায়গায় থাকতাম তবে হয়তো এমন সিদ্ধান্ত নিতাম। শাশুড়ির কথা শুনে আমার মায়ের চোখ দুটি যেন বড়সড় হয়ে গেল। আমার শাশুড়ি আমার মায়ের মুখের দিকে তাকিয়ে বললেন, আপনার মেয়েটি এ বাড়িতে এসেই আমার মন জয় করে নিয়েছিল, তাই ওদের সিদ্ধান্তে আমিও কষ্ট পেয়েছি। কিন্তু তাতে কি, জীবনটা তো ওদের। আমরা বড়জোর ওদের জন্য শুভ কামনা করতে পারি। তারপর তিনি আমার দিকে ফিরে জিজ্ঞেস করলেন, একটা কথা কি তোমার মনে আছে বৌমা? আমি মনে করতে না পেরে জিজ্ঞেস করলাম, কি কথা? শাশুড়ি একটুখানি হেসে জবাব দিলেন, এতদিন আগের কথা তোমার মনে না থাকারই কথা। বিয়ের কয়েকদিন পরে আমি একটা ছবির অ্যালবাম দেখিয়ে আমাদের পরিবারের সকলের পরিচয় বলে যাচ্ছিলাম। হঠাৎ তুমি একটা ছবির নিচ থেকে আরেকটা ছবি বের করে সেটা দেখিয়ে জিজ্ঞেস করেছিলে, এই মেয়েটাকে। আমি সেদিন কোনো এক অজানা ভয়ে কুঁকড়ে গিয়ে তোমার প্রশ্নের জবাব না দিয়ে চুপ করেছিলাম। তুমি হয়তো সে কথা ভুলে গেছো, কিন্তু আমি তো মা, তাই আমি ভুলতে পারিনি। আজ সেই প্রশ্নের জবাব দিয়ে নিজের মনকে শান্তি দিতে চাই বৌমা। আমি আমার শাশুড়ির কথা ঠিক বুঝতে পারলাম না, তবে সেই ঘটনাটা একটুখানি মনে হচ্ছে আমার। আমার শাশুড়ি একটা ছবির অ্যালবাম নিয়ে এসে সেই পুরনো ছবিটা আমার চোখের সামনে ধরে জিজ্ঞেস করলেন, মনে পড়েছে বৌমা এই ছবির কথা? বললাম, জি, এখন মনে পড়েছে। ভালো করে দেখো তো বৌমা, এই ছবির সাথে তোমার দেখা সেই নারীর কোনো মিল আছে কিনা। আমি কৌতূহল ভরা দৃষ্টিতে ভালো করে তাকিয়ে দেখে চমকে উঠলাম, এ তো সেই নারী। তফাৎ শুধু স্বাস্থ্য ও বয়সের।
আমার গলা শুকিয়ে আসছে ব্যাপারটা অনুমান করে। কোনো রকমে বললাম, জি, অনেক মিল। কিন্তু উনিকে? আমার বড় মেয়ে শ্রাবন্তী। এই কথা বলে আমার শাশুড়ি হৃদয় উজাড় করে কেঁদে চললেন। আহাজারি করে বললেন, আমার বড় মেয়ে, মাগো, আমার বড় আদরের বড় মেয়ে। ওনার কান্না দেখে আমিও ঠিক থাকতে পারলাম না। জিজ্ঞেস করলাম, সেদিন কেন বলেননি মা? তিনি তাহলে এতদিন কোথায় ছিলেন? শাশুড়ি চোখে জল মুছে বললেন, সেই কথা বলতেই আজ তোমাকে এখানে ডেকেছি বৌমা। এমন সময় মারুফ ঝড়ের বেগে কোথা থেকে এসে বলে, একদম বলবে না মা। আমি চাই না মা, আমার বুবুর কথা ওর মতো মানুষের কাছে তুমি বলো। শাশুড়ি একটুখানি মারুফের দিকে তাকিয়ে বলে চললেন, মায়ের চোখ দুটি। মারুফ কি যেন দেখতে পেল জানি না। এরপর টু শব্দটি না করে ঘর থেকে বেরিয়ে গেল সে। শাশুড়ি বলে চললেন, তোমার শ্বশুরের ছিল বদলের চাকরি। আজ এই শহর তো কাল ওই শহরে। আমরা বিয়ের পরে কয়েকবার মাত্র এখানে এসেছিলাম। শ্বশুর শাশুড়ি মারা গেলে আর আসা হয়নি। শ্রাবন্তী কখনো ওর দাদা বাড়ি আসেনি। তোমার শ্বশুর বাবা মায়ের একমাত্র সন্তান হওয়ার কারণে এখানকার টান একেবারে ছিল না বললেই চলে। তিনি বছরে একবার এসে জমি জমা ভাগিদারের কাছে গিয়ে টাকা নিয়ে যেতেন। তাই আমাদের আশা একরকম বন্ধ হয়ে গিয়েছিল। শ্রাবন্তী হবার পর আর আসা হয়নি। এমনভাবে আমার ছেলেমেয়েরা বড় হতে থাকে। আজ এই শহরে তো কাল ওই শহরে। তোমার শ্বশুরের যখন ঢাকায় বদলি হলো, তখন শ্রাবন্তী কলেজে পড়ে। সে সময় এলাকার এক বখাটির সাথে ওর সম্পর্ক গড়ে ওঠে। আমরা যখন জানতে পারি তখন অনেক দেরি হয়ে গেছে। শ্রাবন্তী জানতো ওর বাবা এই সম্পর্ক কোনোদিন মেনে নিবে না, তাই ওরা পালিয়ে গেল। তোমার শ্বশুর ওদের অনেক খুঁজেও কোনো হদিস পায়নি। মেয়েকে খুঁজে না পেয়ে দিনে দিনে তোমার শ্বশুরের মন ভেঙে যেতে লাগলো। তিনি আর ঢাকায় থাকতে চাইলেন না। আদরের বড় মেয়েকে হারিয়ে তিনি কেমন যেন হয়ে গিয়েছিলেন। যেন বেঁচে থেকেও তিনি মরার মতো হয়ে গেছেন। কথায় কথায় শুধু বলতেন, এই ঢাকা শহর আমার আদরের মেয়েকে কেড়ে নিয়েছে। আমি আর এখানে থাকবো না। শ্রাবন্তীর স্মৃতি আমাকে কুরে কুরে খাচ্ছে। আমি কেমন বাবা, নিজের মেয়েকে আগলে রাখতে পারলাম না। যে শহর আমার মেয়েকে কেড়ে নিয়েছে, আমি কেমন করে থাকি এই শহরে? তুমি বলো শ্রাবন্তীর মা। আমিও ভেবে দেখলাম মানুষটা অনেক ভেঙে পড়েছে। তাই একদিন বললাম, চলেন আমরা গ্রামের বাড়িতে চলে যাই। সেখানে হয়তো শ্রাবন্তীর স্মৃতি আমাদের তাড়া করবে না। আমার কথা শুনে তোমার শ্বশুর খুশি হয়ে গেলেন বোমা। এরপর একদিন তোমার শ্বশুর চাকরি ছেড়ে দিয়ে এসে আমাকে বলল, কয়েকদিনের মধ্যে আমরা গ্রামের বাড়িতে চলে যাব। আমিও সেই মতে জিনিসপত্র গোছগাছ করে শুরু করে দিলাম। যেদিন চলে আসব তার দুদিন আগে অনেক রাতে একটা অচেনা নাম্বার থেকে ফোন এলো। কাঁচা ঘুম ভেঙে গেল আমার। রিসিভ করতেই শ্রাবন্তীর কান্না জড়িত কণ্ঠে মা ডাক শুনতে পেলাম। জানো বৌমা, সেই গভীর রাতে যখন আমার হারিয়ে যাওয়া মেয়ের কান্না জড়িত কণ্ঠ মা ডাক শুনতে পেলাম, তখন কেন জানি আমার দম বন্ধ হয়ে আসছিল। এতদিন পরে শ্রাবন্তীর কান্না জড়িত কণ্ঠ শুনে নিজের অজান্তেই আমি কেঁপে উঠেছিলাম। ভয়ঙ্কর কিছু শোনার আশঙ্কায় ভেতরটা কেমন ভয়ে কুঁকড়ে গিয়েছিল আমার। গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল বুক ভরে নিঃশ্বাস নিতে পারছিলাম না। বুকের ভেতরটাতে খুব কষ্ট হচ্ছিল আমার। তবুও অনেক কষ্ট করে জিজ্ঞেস করেছিলাম, তুই কোথায় শ্রাবন্তী? তোর কি হয়েছে মা? কাঁদছিস কেন? কোনো ভয় নেই, সব ঠিক হয়ে যাবে। শ্রাবন্তী শুধু এইটুকু বলল, মা, আমাকে ওরা নষ্ট করে ফেলেছে। তা শুনে আমি চমকে উঠে জিজ্ঞেস করলাম, তুই তবে এখন কোথায়? মা, মৃদুল আমাকে একটা খারাপ পাড়ায় বিক্রি করে দিয়েছে। তোমরা এসে এই নরক থেকে আমাকে নিয়ে যাও। আমি এখানে থাকলে মরে যাব মা। আমি এদের নির্যাতন আর সহ্য করতে পারছি না মা। আমি তাড়াতাড়ি তোমার শ্বশুরকে ডেকে তুললাম। শ্রাবন্তীকে বললাম, তোর বাবার সাথে কথা বল। আমার মাথায় কিছু ঢুকছে না। শ্রাবন্তী ওর বাবাকে কেঁদে কেঁদে একই কথা বলে গেল। শ্রাবন্তী ওর বাবার কাছে ঠিকানা বলে দিল। তোমার শ্বশুর ফোন রাখার আগেই ফোনটা কেউ কেটে দিল। এরপর বারবার ফোন করেও শ্রাবন্তীর দেওয়া ওই নাম্বারে আর ফোন করা গেল না। কিন্তু তবুও তোমার শ্বশুর হাল ছেড়ে দিলেন না। শ্রাবন্তী আমাদের বড় সন্তান, তাই সবার খুব আদরের মেয়ে ছিল সে। সকাল হতেই তোমার শ্বশুর সেই ঠিকানায় শ্রাবন্তীকে খুঁজতে বেরিয়ে পড়লেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, প্রায় সপ্তাহ দুয়েক খোঁজার পরে ও আর শ্রাবন্তীকে পাওয়া গেল না। এদিকে তোমার শ্বশুর এলাকার নেতা থেকে শুরু করে পুলিশ পর্যন্ত গিয়েছিলেন, কিন্তু কেউ শ্রাবন্তীর খোঁজ এনে দিতে পারেনি। বরং তোমার শ্বশুরকে বিভিন্ন অপ্রীতিকর প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে।
শ্রাবন্তীকে তো পাওয়াই গেল না। মাঝখান থেকে এই কথাটা সবার কাছে প্রকাশ হয়ে গেল। আমাদের বড় মেয়ে শ্রাবন্তী একটা খারাপ পাড়ায় আছে। আর এই কারণে আমাদের মুখ দেখানোই প্রায় দায় হয়ে গেল। শায়লা শিমু ওরাও তখন বেশ বেড়ে উঠেছিল। ওরা বের হলেই এলাকার বখাটে ছেলেদের খারাপ মন্তব্য শুনে কেঁদে কেটে অস্থির হয়ে বাড়ি ফিরত। মারুফের তখন 12-13 বছর বয়স। ওকেও অনেক কটু কথা লোকজন শুনিয়ে শুনিয়ে বলতো। মারুফকে শ্রাবন্তী কোলে পিঠে করে মানুষ করেছে। ববু বলতে ও সবসময় তাই পাগল ছিল। মারুফ আমাকে একদিন বলেছিল, মা, তুমি দেখে নিও, আমি একদিন নিশ্চয়ই বুবুকে খুঁজে বের করব। তোমার শ্বশুরকে বিভিন্ন অপ্রীতিকর কথা হার হামেশাই শুনতে হতো। তিনি তবুও সেগুলোকে উপেক্ষা করে শ্রাবন্তীকে খুঁজে গেছেন। এমনকি কিছু লোক আড়ালে আবডালে তোমার শ্বশুরকে মেয়ের দালাল বলতেও পিছুপা হয়নি। বৌমা, সব মানুষের একটা সহ্যের সীমা থাকে, কারো একটি বেশি, কারো বা কম। হঠাৎ একদিন তোমার শ্বশুর বাইরে থেকে এসে শ্রাবন্তীর সব জামা কাপড় ওর সমস্ত ফটো একসাথে করে আগুনে ধরিয়ে দিলেন। আর উচ্চস্বরে বললেন, আমার 2 ছেলে মেয়ে, শ্রাবন্তী নামের কোনো মেয়ে কখনোই কোনোদিনই ছিল না আমাদের। এ কথা বলে তিনি একটা চেয়ারে ধপাস করে বসে পড়ে বিড়বিড় করে বললেন, শ্রাবন্তীর জন্য আমার আর কোনো ছেলে মেয়েদের জীবন আমি নষ্ট হতে দিতে পারি না। আজ থেকে এ বাড়ির সবাই ওর নাম ভুলে যাবে, ওর স্মৃতি ভুলে যাবে। শ্রাবন্তী বাবা মায়ের অবাধ্য হয়ে একজন বখাটের সাথে পালিয়ে গিয়ে যে ভুল করেছে, তার শাস্তি সে পেয়েছে। তাই বলে তার ভুলের কারণে আমার অন্য ছেলেমেয়েরা সে শাস্তি পাবে? আজ থেকে সে আমাদের কেউ না। কারো মুখে যেন তার নাম না শুনে। ছেলে মেয়েদের ডেকে তিনি বললেন, তোমরা 4 ভাই বোন, কথাটা সবাই খুব ভালো করে মনে রাখবে। কোনোদিনও শ্রাবন্তীর নাম ও পরিচয় কাউকে জানাবে না, নয়তো আমিও তোমাদের ছেড়ে 2 চোখ যেদিকে যাই চলে যাব। সেদিন তিনি সারা রাত সেখানেই বসেছিলেন। এর পরের দিন আমরা সবাই গ্রামের বাড়িতে চলে আসি। আমার শাশুড়ি হাতের ফটোটা দেখিয়ে বললেন, এই একটা ফটো আমি লুকিয়ে রেখেছিলাম। তিনি নিজের বুকের উপর মেয়ের ছবি চেপে ধরে আবার কান্নায় ভেঙে পড়লেন। আর বললেন, এরপর থেকে শ্রাবন্তী আমাদের পরিবারের শুধু ছবি হয়ে রইল। এখানের কেউ এর সম্বন্ধে কিছু জানে না। এমনকি মাসুদও মাত্র কয়েকদিন আগে জানতে পেরেছে ওর একটা বড় বোন ছিল, যার নাম শ্রাবন্তী। অনেক আগে সে মারা গেছে। মারুফ যে শ্রাবন্তীকে খুঁজে পেয়েছে সেই খবর আমি জানতাম না। যেদিন জানতে পারলাম সেদিন শ্রাবন্তীর মুমূর্ষু অবস্থা। মাত্র একটা দিন ওর সাথে কাটাতে পেরেছি আমি। আমি পরে মারুফকে জিজ্ঞেস করলাম, তুই শ্রাবন্তীকে কোথায় খুঁজে পেয়েছিস? আর খুঁজে পেয়ে আমার কাছে কেন নিয়ে আসলি না? ও জবাব দিল, বুবু অনেক দিন ধরে আমাদের সেই পুরনো থাকার জায়গায় ঘুরে ফিরে আমাদেরকে খুঁজে চলেছিল। হঠাৎ একদিন সে আমার সামনে পড়ে যায়। আমি তাকে মাত্র কয়েকদিন ধরেই এই বাড়িটা এনে রেখেছিলাম। বাড়িটা আমার বাসার কাছে হওয়ার কারণে ওর খোঁজ নিতে সুবিধা হচ্ছিল। আমি ভাবছিলাম বুবুকে তোমার কাছে নিয়ে গিয়ে পরামর্শ করব, তাকে কোথায় রাখা যায়। কিন্তু তার আগেই সাইমার চোখে পড়ে গেল সে। আর পুরো ঘটনাই পাল্টে গেল। সাইমার ব্যবহারে বুবু বুঝতে পারে কেউ আর এখন তাকে স্বাভাবিকভাবে নেবে না। 2 দিন আগে আর পরে হোক, তার পরিচয় নিয়ে কারো না কারো কাছে তাকে অপমানিত হতে হবে। সত্যি বলতে মা, বুবুর নিজের জীবনের প্রতি বিতৃষ্ণা সৃষ্টি হয়ে গিয়েছিল। তার হৃদয়ে শুধু একটা বাসনায় অবশিষ্ট ছিল, যেন শেষবারের মতো নিজের পরিবারের সবাইকে একবার চোখের দেখা দেখতে পারে। সাইমার অপমানের কারণে হয়তো সেই ইচ্ছেটাও মরে গিয়েছিল। আমার শাশুড়ি চোখের জল মুছে বললেন, বৌমা, তোমার হয়তো দেরি হয়ে গেল। আবারও যদি আমাকে মনে পড়ে তবে বেড়াতে এসো। আমি চমকে উঠে জিজ্ঞেস করলাম, এ কথা কেন বলছেন মা? আমি কোথায় যাব? এটাই তো আমার বাড়ি। আমার মা আমাকে এই কথা বলতে শুনে ভীষণ খুশি হয়ে বলল, হ্যাঁ ঠিক তাই। বিয়ান সাহেবা মেয়ে আমার হলেও সাইমা আপনার পুত্রবধূ। আমি চলে যাচ্ছি, সাইমা এখানেই থাকবে। মেয়েদেরকে শ্বশুর বাড়িতেই সবচেয়ে বেশি মানায়। আমার শাশুড়ি আমাদের অবাক করে দিয়ে বললেন, আমার ছেলের যদি তাই মত থাকে তবে আমার কোনো আপত্তি নেই। কিন্তু একটা কথা ভালো করে শুনে রাখো বৌমা, চোখের দেখাই সবসময় সব নয়। এর বাইরে অনেক কিছু থাকতে পারে। তোমাদের জেনারেশনটা যেন কেমন বৌমা, একটুখানিতেই অনেক বেশি প্রতিক্রিয়া করে বসে। কাউকে ভালোবাসলেও পাগল হয়ে নিজের হাত কাটতে বাধে না তাদের। আবার একটুখানি সন্দেহের কারণে কষ্ট পেয়ে ভালোবাসার মানুষের নাক কাটতেও বাধে না। এমন কেন বৌমা?
মারুফকে তুমি অনেক ভালোবাসো, সে কথা আমার, তোমার পরিবারের সবাই জানে। কিন্তু একটা সন্দেহজনক কিছু দেখে সেটা যাচাই বাছাই না করে জীবনের সবচেয়ে বড় কঠিন সিদ্ধান্ত নিতেও দেরি করলে না। এমনটা কেন বৌমা? তোমার পরিবার আছে, মারুফের পরিবার আছে, কই কারো কাছে তো একটা পরামর্শ নিতে গেলে না। এমন কেন বৌমা? যার কাছে পরামর্শ নিলে সে তোমার বান্ধবী মোনা, সে তোমাকে ভালো পরামর্শ দেওয়ার পরিবর্তে তোমার মনের আগুন আরো উস্কে দিল। আর সেই আগুনে আরেকটু হলেই তুমি সুখের সংসার পুড়িয়ে ছারখার করে দিচ্ছিলে। এমন কঠিন সিদ্ধান্তেও কি মুরব্বীদের তোমরা নিজেদের চাইতেও অনভিজ্ঞ মনে করো? আমি আর কোনো কথা শুনতে চাইলাম না, শুধু জিজ্ঞেস করলাম, মারুফ কোথায় মা? শাশুড়ি আমাকে ইশারায় বাগানটা দেখিয়ে দিল। আমি দৌড়ে বাগানে চলে গেলাম। মারুফ বাগানে দাঁড়িয়ে সিগারেট ফুঁকে ফুঁকে ধোঁয়া ছেড়ে এদিক ওদিক তাকাচ্ছিল। আমাকে আসতে দেখে সামনে এগিয়ে যেতে লাগলো। আমি জোর কণ্ঠে বললাম, দাঁড়াও মারুফ, আমাকে ফেলে কোথায় যাচ্ছ? মারুফ দাঁড়িয়ে পিছন ফিরে জবাব দিল, যেখানে যাবার কথা। আমিও তোমার সাথে যাব মারুফ। মারুফ হেসে বলে, সেই অধিকার তুমি নিজের ইচ্ছেতে ছেড়ে দিয়েছ। আমি সামনে গিয়ে ওর হাতটা ধরতে চাইলে সে হাতটা সরিয়ে নিল। বললাম, সব ভুলে যাও মারুফ। মারুফ একটুখানি হাসি উপহার দিয়ে বলে, সবকিছু ভুলে যাওয়া কি এতই সহজ? তুমি যা করেছ আমার কাছে তার কোনো ক্ষমা নেই। তুমি আমার সামনে থেকে চলে গেলেই আমি খুশি হব সাইমা। এই কথা বলে মারুফ আমার সামনে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। আমি যেন ওকে বাধা দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছি। সর্বস্ব হারানোর মতো অসহায় দুর্বল মনের অধিকারিণী আমি। নিভে যাওয়া প্রদীপের মতো কালো মুখটা নিয়ে শাশুড়ি ও নিজের মায়ের সামনে গিয়ে কেঁদে উঠে বললাম, মারুফ আমাকে ফেলে গেছে, বলেছে কোনোদিন সে আমাকে ক্ষমা করতে পারবে না। এ কথা শুনে সবার মুখের হাসি চলে গেল। মাসুদ এগিয়ে এসে বলল, ভাবি, সে ফেলে গেছে বলে নিরাশ হয়ে না, সে ফেলে গেছে, তুমি চলে যাও, আমিও যাব তোর সাথে, বলল আমার মা। শাশুড়ি বললেন, বৌমা, তাই করো। তুমি সেখানে গেলে আমার ছেলে নিশ্চয়ই তোমাকে ফিরিয়ে দেবে না। আমার ছেলেকে তেমন শিক্ষা আমি দেইনি, কিন্তু এখন নয়। ওর মাথা ওর মনটা একটু শান্ত হোক, তারপর যা করার করো বৌমা। আমার শাশুড়ির কথা মতো মাসখানেক পরে আমিও আমার মা চলে এলাম আমার নিজের বাড়িতে। আমার স্বামী তখনও অফিস থেকে বাসায় ফেরেনি। পাশের ফ্ল্যাটের ভাবি আমাদের দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে খুশি হয়ে বললেন, আসুন আসুন, ভেতরে এসে একটু রেস্ট নিন ভাবি, ততক্ষণে মারুফ ভাই এসে যাবে। মা ভাবির সাথে গেলেও আমি কিন্তু চিন্তিত হয়ে দাঁড়িয়ে মারুফের জন্য অপেক্ষা করতে লাগলাম। অনেকক্ষণ অপেক্ষা করার পরে মারুফের দেখা পাওয়া গেল। সিঁড়ি ঘুরে উপরে তাকাতেই থমকে দাঁড়ালো সে। আমি জিজ্ঞেস করলাম, ওখানে দাঁড়িয়ে থাকবে নাকি? সে হঠাৎ করে আমাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে হয়তো চমকে উঠেছে। একটু ধাতস্থ হয়ে জবাব দিল, তা কেন? কিন্তু তুমি এখানে কেন? আমি নির্লজ্জের মতো বললাম, বাহারে, আমার বাড়িতে আমি আসবো না? তুমি কি তাই মনে করেছিলে নাকি? দরজাটা খুলে দাও দেখি। মারুফ একটুখানি উপহাসের হাসি আমাকে উপহার দিয়ে জিজ্ঞেস করে, তুমি দেখি নির্লজ্জ হতেও জানো। আমি বুঝে শুনেই এসেছি, আমাকে অনেক অপমান হজম করতে হবে জানি, তাই হাসির বিনিময়ে হাসি দিয়ে বললাম, তোমার কাছে তো আমার কোনো লজ্জা নেই, দরজাটা খুলে দাও দেখি। মারুফ সোজা সাপটা বলে, সাইমা, তুমি চলে যাও, তোমার সাথে আর আমার সংসার করা হবে না। যেখানে বিশ্বাস নেই সেখানে সংসার হয় না সাইমা। আমি জিজ্ঞেস করলাম, বিশ্বাস কার ভেঙেছে? আমার তো। তবে সেদিন স্বামীর অধিকার নিয়ে থমকে উঠে কেন আমার বিশ্বাস ফিরিয়ে আনলে না? কেন সেদিন চেঁচিয়ে উঠে বললে না, সাইমা, শ্রাবন্তী আমার বড় বোন? কেন বলনি মারুফ? বলতে চেয়েছিলাম সাইমা, কিন্তু তুমি সেদিন আমার কোনো কথাই শুনতে চাওনি। যদি বলতাম শ্রাবন্তী আমার বড় বোন, তবুও সেদিন তুমি বিশ্বাস করতে না আমার কথা। কারণ অবিশ্বাস তোমার চোখ কান সব বন্ধ করে দিয়েছিল। তোমাকে আমি একবারও বোঝাতে পারতাম না যে চোখের দেখাই সব নয়, মানুষের মনের মধ্যেও বা অন্য কোথাও কিছু থাকতে পারে। আমি কেঁদে উঠে বললাম, তুমি তবুও একবার ধমকে উঠে বলতে, উনি তোমার বড় বোন ছিলেন। মারুফ এবার চোখের জল ছেড়ে দিয়ে বলে, আমার বোন আমাকে বলতে নিষেধ করেছে। আমি ধমকে উঠে তোমাকে কথাটা বলতে চেয়েছিলাম, কিন্তু আমার বড় বোন চায়নি তার পরিচয়ের সাথে তার নিষ্ঠুর পরিণতির কথা প্রকাশ হয়ে যাক। কারণ এতদিন পরে বোনের পরিচয় পাওয়ার পরে সাধারণত এই প্রশ্ন জাগবে, এতদিন সে কোথায় ছিল, কি করত?
হাজার মিথ্যে কথা বলতেও সত্যিটা গোপন রাখা যেত না সাইমা। আমি তখন বললাম, তুমি আমাকে বিশ্বাস করতে পারলে না। অবিশ্বাস আমি তোমাকে করিনি, কিন্তু তোমার অধিক কৌতূহল আমাকে সত্যি প্রকাশে বাধ্য করত। সেটা আমি চাইনি। তোমার চোখে আমি ছোট হতে চাইনি, যেমন চাইনি তোমার বড় বোন। কথাগুলো একদমই বলে থামলো মারুফ। জেনে রাখো, এই পৃথিবীতে নিজের পাগল মানুষ বেঁধে রাখে, কিন্তু পরের পাগল দেখলে হাততালি দিতে ভুলে যায়। সবারই একটা আত্মমর্যাদা থাকে, এবং সেটাকে সযত্নে আগলে রাখতে হয়। তুমি চলে যাও সাইমা। এত অবিশ্বাস মনের মধ্যে নিয়ে সংসার করা যায় না। আজ হয়তো সত্যিটা জেনে তোমার বিশ্বাস আবার ফিরে এসেছে, কিন্তু জীবনের আরো অনেক ঘটনা বাকি আছে হয়তো। সবসময় কে তোমার বিশ্বাস ফিরিয়ে আনবে? কেন? তুমি। আমি মারুফের হাতটা শক্ত করে ধরলাম। মারুফ বলে, তবুও বিশ্বাসে একবার ফাটল ধরলে তার জোড়া লাগানো কঠিন। আমি বললাম, আর ফাটল ধরাতে পারবে না কেউ, কারণ এবার তাকে এমন শৃঙ্খলায় বেঁধেছি, তাতে আর ফাটল ধরার কোনো সম্ভাবনা নেই। এমন সময় আমার মা এসে বললেন, বাবা মারুফ, আর কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবো? দরজাটা খুলে দাও বাবা। মারুফ মাকে সালাম দিয়ে বলে, আমি একদম জানতাম না আপনি এসেছেন আম্মা। মারুফ দরজা খুলে দিল। প্রাণ ভরে দম নিয়ে আমরাও ঘরে প্রবেশ করলাম। সমাপ্ত। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন গল্প পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।